नमस्कार बंधुरा गल्प समग्र चैनेले आज आपनारा शुनबेन श्री हेमेंद्र कुमार रायर लेखा विमल कुमार जयंत मानिकेर एडवेंचार काहिनी प्रशांतेर आग्नेयद्वीप। गल्प पाठे आमी शायक। गल्पटा यदि आपनादेर भालो लागे ताहले अनुरोध करब गल्प समग्र चैनलटिके लाइक शेयर और सबस्क्राइब करते। शुरू होच्छे श्री हेमेंद्र कुमार रायर लेखा प्रशांतेर आग्नेयद्वीप। বিমল ও কুমার তো আপনাদের অনেক দিনের বন্ধু, কিন্তু আপনারা বোধহয় এটা জানেন না তারা দুজনেই ভূমিষ্ঠ হয়েছিল এক তিথিতে এবং একই দিনে। আজ মাসের পয়লা, এই মাসের 28 তারিখে তাদের দুজনের জন্মতিথি। তাদের প্রত্যেক জন্মতিথিতেই বিশেষ একটি অনুষ্ঠান হয়। এবারকার উৎসবে কি করা কর্তব্য সেদিন সকালে চায়ের আসরে বসে গভীরভাবে চলছিল তারই আলোচনা। জয়ন্ত এবং মানি বোধহয় আপনাদের কাছে অচেনা নয়। মাঝে মাঝে তারা বিমলদের সঙ্গে দেখা করতে আসতো, সেদিনও এসেছিল। আর সুন্দরবাবুর কথা তো বলাই বাহুল্য, কারণ এখানকার প্রভাতী চায়ের বৈঠকে কোনোদিনই তাকে অনুপস্থিত দেখা যায় না। সুতরাং বলতে হবে আজকে চায়ের আসরটি জমে উঠেছিল রীতিমতো। এমনকি বাঘাও হাজিরা দিতে বলেনি, সেও সামনে দুপায়ে ভর দিয়ে বসে দুই কান তুলে উর্দু মুখে অত্যন্ত উৎসুকভাবে তাকিয়েছিল চায়ের টেবিলের দিকে। সে বেশ জানে টেবিলের ওপর থেকে এটা ওটা সেটা কিছু কিছু অংশ তার দিকেও নিক্ষিপ্ত হবে। মাঝে মাঝে রামহরি খাবারের ট্রে হাতে করে ঘরের ভেতরে ঢুকে সকলকে পরিবেশন করে আবার বাইরে বেরিয়ে যাচ্ছিল। সুন্দরবাবু একখানা গোটা স্যান্ডউইচ নিজের মস্ত মুখ বিবরে ছেড়ে দিয়ে চর্বণ করতে করতে অস্পষ্ট স্বরে বললেন, বিমল ভাইয়া, তোমাদের প্রতি জন্মতিথিতেই তো আমরা এসে নিমন্ত্রণ খেয়ে যাই, কিন্তু এবারকার খাদ্য তালিকার ভেতরে আমার একটি বিনীত প্রার্থনা ঠাঁই পাবে কি? সুন্দরবাবুকে জ্বালাবার কোনো সুযোগই মানিক ত্যাগ করে না। সে বললে, আপনার বিনীত প্রার্থনাটি নিশ্চয়ই খুব অসাধারণ। হয়তো এবার বলে বসবেন আমি কাঁঠালের আমসত্ব খাবো। সুন্দরবাবু সটাক মাথা নেড়ে বললেন, না, কখনো নয়, অমন অসম্ভব আবদার আমি করব না। ফাজিল ছোকরা কোথাকার, আমায় কি কচি খোকা পেয়েছো? কুমার হাসতে হাসতে বললে, আমাদের জন্মদিন আসতে না আসতেই চায়ের পেয়ালায় তুমুল তরঙ্গ হতো না কেন? মানিকবাবু, আপনি সুন্দরবাবুকে আর বাধা দেওয়ার চেষ্টা করবেন না। ওর যা বলার আছে উনি বলুন। সুন্দরবাবু মানিকের দুষ্টুমি ভরা হাসির দিকে একবার সন্দেহপূর্ণ নেত্রে তাকিয়ে বললেন, আমার কথাটা কি জানেন কুমারবাবু? এবারে আপনাদের জন্মতিথির খাদ্য তালিকায় কিঞ্চিত নতুনত্ব সৃষ্টি করলে কেমন হয়? কীরকম নতুনত্ব সুন্দরবাবু? দেখুন কুমারবাবু, চিরদিনই শুনে আসছি বন মুরগির মাংস নাকি একটি উপাদেয় খাদ্য, কিন্তু এমনই আমার দুর্ভাগ্য, আজ পর্যন্ত আমার খাবারের তালায় বন মুরগির আবির্ভাব হলো না কখনো। আপনাদের জন্মতিথির দৌলতে যদি সেই সৌভাগ্যটা লাভ করতে পারি তাহলে আমার একটি অনেক দিনের বাসনা চরিতার্থ হয়। মানিক বললে, দেখছো তো জয়ন্ত, সুন্দরবাবুর আবদারটি কত দূর অসঙ্গত। সুন্দরবাবু কিঞ্চিত উত্তপ্ত স্বরে বললেন, কেন অসঙ্গত কেন? আমি কি কাঁঠালের আমসত্ব খেতে চাইছি? বন মুরগি কি দুনিয়ায় পাওয়া যায় না? মানিক বললে, দুনিয়ায় অবশ্য পাওয়া যায়, কিন্তু কলকাতার শহরে পাওয়া যায় না। আপনার বন মুরগির জন্য বিমল বাবুরা কি এবার বনবাস করবেন নাকি? জয়ন্ত এতক্ষণে বললে, অভাবে কলকাতার ফাউল হলে কি চলবে না? সুন্দরবাবু কি বলেন? সুন্দরবাবু বললেন, আমার আর কিছুই বক্তব্য নেই, আরজি পেশ করলুম, এখন বিমল বাবুদের যা মর্জি হয়। কুমার চোখ করে শেষ চাটুকু পান করে উৎসাহিত কণ্ঠে বললে, তথাস্তু সুন্দরবাবু, তথাস্তু।
আমাদের আসতে জন্মবারে আপনাকে বন মুরগির মাংস খাওয়া বই খাওয়াবো। বিমল এবার একটু বিস্মিত স্বরে বলে উঠলে, কুমার, তুমি যে একেবারে কঠিন প্রতিজ্ঞা করে বসলে হে। কলকাতার কোনো বাজারে বন মুরগি বিক্রি হয় নাকি? কুমার বললে, মোটেই না। তবে আমার বন্ধু বিনোদলাল চৌধুরী হচ্ছেন চট্টগ্রাম অঞ্চলের জমিদার। তিনি প্রায়ই আমাকে ওখানে যাবার জন্য নিমন্ত্রণ করেন। তুমি জানো বোধহয়, চট্টগ্রাম অঞ্চলের বনে ঝাঁকে ঝাঁকে বন মুরগি পাওয়া যায়। মনে করছি কালই আমি দিন কয়েকের জন্য চট্টগ্রাম যাত্রা করব। মানিক বললে, সে কি কুমারবাবু, সুন্দরবাবুর একটা আবদার রক্ষা করবার জন্য আপনি এতটা কষ্ট স্বীকার করবেন? না মানিকবাবু, কেবল সুন্দরবাবু কেন, আমি আপনাদের সকলকেই তৃপ্তি সাধনার জন্য চট্টগ্রামে যেতে চাই। জন্মতিথিতে বন্ধুদের যদি একটা নতুন জিনিস খাওয়াতে না পারি, তাহলে জন্মতিথিটা সার্থকতা রইল কোথায়? আমি কালই চট্টগ্রামের দিকে ধাবমান হব। তারপর সেখানকার বন থেকে ডজনখানেক জাত বন মুরগি সংগ্রহ করে আবার ফিরে আসবো আমাদের কলকাতায়। মানিক বললে, সুন্দরবাবু, আপনার বিনীত প্রার্থনা তাহলে পূর্ণ হলো। এবার আপনি পরমানন্দে অট্টহাস্য করতে পারেন। সুন্দরবাবু অত্যন্ত খাপ্পা হয়ে কেবল বললেন, হুম। চট্টগ্রাম থেকে কুমারের ফেরবার কথা ছিল 20 তারিখে, কিন্তু ঠিক তার আগের দিনে কুমারের কাছ থেকে বিমল এই টেলিগ্রাম পেলে, বন মুরগি পেয়েছি, কিন্তু আসছে কাল কলকাতায় পৌঁছতে পারবো না। বিশেষ কারণে আমাকে আরও দিন কয়েক এখানে থেকে যেতে হবে। এই জন্যে যদি আমাদের জন্মতিথি উৎসব মাটি হয়, উপায় নেই। টেলিগ্রামখানি হাতে করে বিমল বিস্মিত মনে ভাবতে লাগলো, কুমারের বিশেষ কারণটা কি হতে পারে? নিশ্চয়ই কোনো সাধারণ কারণ নয় যার জন্য বন মুরগি পেয়েও সে যথাসময়ে এখানে আসতে নারাজ। 23 তারিখে কুমারের আর একখানা টেলিগ্রাম এলো। সেখানে পড়ে বিমল জানতে পারলে 24 তারিখে সকালে সে কলকাতায় এসে পৌঁছবে। কুমার একটি রীতিমতো রহস্যপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে তুলেছিল। সেই জন্যে বৈঠকখানায় তার জন্য সাগ্রহে অপেক্ষা করছিল বিমল, জয়ন্ত ও মানিক। খানিক পরে রাস্তার দরজার কাছে একখানা গাড়ি আসবার শব্দ হলো এবং তার কিছুক্ষণ পরেই ঘরের ভেতরে প্রবেশ করল কুমার। জয়ন্ত তাকে দেখে বললে, কুমারবাবু, আপনার টেলিগ্রামে যা দেখেছি আপনার মুখেও দেখছি কিন্তু তাই। আমার মুখে কি দেখছেন জয়ন্তবাবু? রহস্যের আভাস। হাতের বন্দুকটা একটা টেবিলের ওপরে রেখে দিয়ে কুমার বললে, হ্যাঁ জয়ন্তবাবু, আপনি ভুল দেখেননি। যা তা রহস্য নয়, যাকে বলে একেবারে গভীর রহস্য। কিন্তু সে কথা পরে বলছি, আগে বন মুরগিগুলো একটা ব্যবস্থা করি। রামহরি, ও রামহরি। পাশের ঘর থেকে সাড়া এলো, কি বলছো কুমারবাবু? গাড়ির চালে এক ঝাঁক জ্যান্ত রাম পাখি আছে, তুমি সেগুলোকে বাগানে মুরগি ঘরে রেখে এসো। তারপর তাড়াতাড়ি আমার জন্য খুব গরম এক পেয়ালা চা বানিয়ে দাও। কুমার নিজের কোটটা খুলে একখানা সোফার ওপরে নিক্ষেপ করলে, তারপর নিজেও সেখানে বসে পড়ে বলল, বিমল, অদ্ভুত ব্যাপার, একেবারে অভাবিত। বিমল বললে, তোমার মুখ থেকে শুনবো বলে এই ব্যাপারটা অদ্ভুত বলে বিশ্বাস করছি। পৃথিবীর 15.5 আনা লোকই যেসব ব্যাপারকে অদ্ভুত বলে মনে করে, তার মধ্যে আমি কিছুমাত্র অদ্ভুতত্ব খুঁজে পাই না। কিন্তু তোমার আমার কথা আলাদা। এই জীবনেই আমরা এমন সব অসাধারণ ব্যাপার দেখেছি যে আমাদের কাছে বোধহয় অদ্ভুত বলে আর কিছুই থাকতে পারে না। কাজেই তুমি যা অদ্ভুত আর অভাবিত বলে বর্ণনা করবে, নিশ্চয়ই তার মধ্যে দস্তুর মতো অসাধারণত্ব আছে। আমরা প্রস্তুত, আরম্ভ করো তোমার অদ্ভুত কাহিনী। কুমার সোফার ওপরে একটু সোজা হয়ে বসল। গল্প শোনার জন্য উন্মুখ হয়ে সবাই তার মুখের দিকে তাকিয়ে প্রতীক্ষা করতে লাগলো। বিশাল হলঘর একেবারে তখন নিস্তব্ধ। কুমার শুরু করলে, কেমন করে আমি জ্যান্ত বন মুরগি সংগ্রহ করলুম সে কথা শুনবার জন্য নিশ্চয়ই তোমাদের কোনো আগ্রহ নেই। সুতরাং এটুকু বললে যথেষ্ট হবে
চট্টগ্রাম বিভাগে একটা পাহাড় অঞ্চলের বনের ভেতরে গিয়ে আমি পাখিগুলোকে বন্দি করেছি। অবশ্য এই কাজে আমার জমিদার বন্ধু বিনোদলাল আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। ফেরবার সময় সমুদ্রের ধার দিয়ে আসছিলাম। সমুদ্র থেকে মাইল 10 তফাতে ঢাকারিয়া নামে একটি জায়গা আছে। সেখানে বিনোদের কয়েক ঘর প্রজা ছিল। তাদের কয়েকজন বিনোদের সঙ্গে দেখা করতে এলো। লক্ষ্য করে দেখলাম তাদের প্রত্যেকেই মুখে দুশ্চিন্তার চিহ্ন। তারা সবাই জানালে একটা নরঘাতক জন্তু এসে তাদের উপর ভীষণ অত্যাচার করছে। ইতিমধ্যে অনেক গরু ও ছাগল তো অদৃশ্য হয়েইছে, তার উপর জনপাচেক মানুষকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিনোদ তাদের জিজ্ঞেস করলে, জন্তুটা কি, বাঘ নাকি অন্য কোনো জানোয়ার? উত্তরে জানা গেল জানোয়ারটাকে কেউ সচক্ষে দেখেনি। গফুর আলীর বাড়ি থেকে জানোয়ারটা যেদিন একটা বাছুর নিয়ে যায়, সে রাতে বৃষ্টি পড়ে পথঘাট হয়েছিল কর্দমাক্ত। সকালবেলায় খোঁজাখুঁজির পর বাছুরের আধ খাওয়া দেহটা পাওয়া যায় মাঠের একটা ঝোপের ভেতরে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই, সেখানে কাদার উপরে কোনো জন্তুরই পায়ের দাগ পাওয়া যায়নি। কেবল এটা বেশ বোঝা গিয়েছে রাতে একজন মানুষ এই ঝোপের ভেতরে ঢুকে আবার বাইরে বেরিয়ে গেছে। কাদার উপর স্পষ্টভাবেই দেখা গেছিল একটা মানুষের পায়ের ছাপ। এইখানে জেগে উঠলো আমার আগ্রহ। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা কি বলতে চাও মানুষ ছাড়া কোনো জন্তুই মাটির ওপর পায়ের ছাপ ফেলে এই ঝোপের ভেতরে প্রবেশ করেনি? তাদের মধ্যে একজন বললে, প্রবেশ করেনি এ কথা কেমন করে সে বলবে? ঝোপের ভেতরে বাছুরটা আটকা দেহ যখন পাওয়া গেছে তখন বুঝতে হবে যে এই কাজ কোনো মানুষের নয়। মানুষ কখনো গরু বাছুরের কাঁচা মাংস তো খেতে পারে না। বাছুরটা যে কোনো হিংস্র জন্তুর কবলে পড়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সে জন্তুটা যে কেমন করে ঝোপের ভেতরে ঢুকে আবার বাইরে বেরিয়ে গেছে কাদার উপরে, তার কোনো চিহ্নই আমরা আবিষ্কার করতে পারিনি। বিনোদ বললে, তাহলে কি তোমরা বলতে চাও জন্তুটা আকাশপথ দিয়ে আনাগোনা করেছে? তোমাদের কোনো কথা আমার কোনো বিশ্বাস হচ্ছে না। লোকটি তখন বললে, হুজুর, আপনাদের কথায় বিশ্বাস না করলে তো আমরা মারা পড়ব। এই অঞ্চলে রোজ রাতেই হয় মানুষ নয় গরু ছাগল অদৃশ্য হচ্ছে। চারিদিকে এমন একটা বিভীষিকার সৃষ্টি হয়েছে যে সন্ধ্যের পরে পথে ঘাটে কেউ আর পা বাড়াতে ভরসা করছে না। এমনকি রাতেও তারা কেউ ঘরে ঘুমোতে পারছে না। বিনোদবাবু হচ্ছেন তাদের জমিদার, তাদের হুজুর। সে যদি তাদের রক্ষা না করলে তাদের তারা কোথায় দাঁড়াবে? বিনোদ সবকিছু শুনে বললে, এই ব্যাপারে আমি তোমাদের কি সাহায্য করতে পারি কিছু তো বুঝতে পারছি না। তারা সবাই বললে যে আমাদের দুজনের কাছেই বন্দুক আছে, আমরা ইচ্ছে করলে এই জন্তুটাকে বধ করতে পারি। বিনোদ তখন তাদের সবাইকে বললে, তোমরা বাজে কথা বলছো। তোমরা জন্তুটাকে দেখতে পাওনি, আবার বলছো মাটির উপরে পায়ের দাগ ফেলে সে চলাফেরা করে না। ঝোপের কাছে পেয়েছো মানুষের কতগুলো পায়ের চিহ্ন। মানুষ গরু বাছুরের কাঁচা মাংস খায় না, এ কথা সত্যি, কিন্তু কোনো মানুষ রাতে সেই ঝোপের ভেতরে যাবেই বা কেন? তোমাদের কোনো কথারই মানে আমি খুঁজে পাচ্ছি না। আর তোমাদের রক্ষাই বা কেমন করে করব? তোমাদের জন্য কি আমরা বন্দুক ঘাড়ে করে রাতে হাটে ঘাটে ঘাড় পাড়া দিয়ে বেড়াবো? বিমল, আগেই বলেছি ততক্ষণে আমার কৌতূহল রীতিমতো জেগে উঠেছে। ঘটনার মধ্যে আমি পেলাম যেন একটা রহস্যের গন্ধ। আমি বললাম, বিনোদ, আমরা ইচ্ছে করলে হয়তো এদের কিছু সাহায্য করতে পারি। কীরকম? তুমি তো কালকেই কলকাতার দিকে রওনা হতে চাও। তুমি যদি রাজি হও তাহলে আমি আরও 3-4 দিন এখানে থেকে যেতে পারি। বিনোদ আমার কথা শুনে হেসে ফেলে বললে, বুঝেছি, চোরকে পিঠ সসর করে আর ধুনোর গন্ধ পেলেই মন সানাছেন। বেশ, যা ভালো বুঝো করো। বিমল, তারপরেই তোমার কাছে আসে আমার প্রথম টেলিগ্রাম। লোকে যেমন করে বাঘ শিকার করে আমিও অবলম্বন করলাম সেই পদ্ধতি। পরের দিনই খবর এলো সেই নরখাদক জন্তুটার শেষ কোথায় আবির্ভাব হয়েছে সেটা পাওয়া গেছে। ঝোপের ভেতরে সেখানেও পাওয়া গেছে একটা গরুর খানিকটা খাওয়া দেহ। হিংস্র জন্তুদের স্বভাবই হচ্ছে উদর পূর্ণ হবার পর কোনো দেহের খানিকটা বাকি থাকলে তারা সেটা ঝোপঝাপের ভেতরে লুকিয়ে রেখে যায়। পরদিন রাতে আবার তারা ফিরে এসে দেহের বাকি অংশটা খেয়ে ফেলে। আমরা ঘটনাস্থলে হাজির হয়ে দেখলাম যে ঝোপের ভেতরে গরুর দেহটা আছে তার খুব কাছেই রয়েছে একটা মস্ত বড় গাছ।
লোকজনের সাহায্যে সেই গাছের ওপরে বাঁধলাম একটা মাচা। তারপর সন্ধ্যের আগে বিনোদকে নিয়ে আমি সেই গাছে উঠে মাচার উপর গিয়ে বসলাম। রাতের প্রথম দিকে আকাশে ছিল অষ্টমীর চাঁদ। আলো খুব স্পষ্ট না হলেও চারিদিকে বেশ নজর চলছিল। যে ঝোপটার দিকে আমাদের লক্ষ্য, তার দুই পাশেই ছিল খানিকটা করে খোলা জমি। তারপর দুই দিকেই দাঁড়িয়ে আছে জঙ্গলের প্রাচীর। ওই ঝোপটার ভেতরে ঢুকতে হলে খোলা জমিটা পার না হলে আর উপায় নেই। কিন্তু সন্দেহজনক কিছুই আমার চোখে পড়ল না। তারপর চাঁদ গেল অস্তে, চারিদিকে অন্ধকার, আমাদের চোখও অন্ধ। বিনোদ একে রাত জাগতে অভ্যস্ত নয়, তার উপরে এই অন্ধকারের জন্য বিরক্ত হয়ে সে আরম্ভ করলে নিদ্রা দেবীর আরাধনা। আমি কিন্তু ঠায় জেগেই বসে রইলাম। কোনো দিকে চোখ চলছিল না বটে, কিন্তু আমার দুই কান হয়ে হইল অত্যন্ত সজাগ। সে রাতে বাতাস পর্যন্ত ছিল না, বনের গাছপালা একেবারে নীরব। কিন্তু এই স্তব্ধতাকে ভাঙতে পারে এমন কোনো শব্দই আমার কানে প্রবেশ করলে না। পূর্ব আকাশে ফুটে উঠল ভোরের আলোর প্রথম আভাসটুকু। দু একটা পাখিও ডাকতে আরম্ভ করলে। আমার রাত জাগা ব্যর্থ হলো ভেবে বিনোদকে জাবিয়ে দেবার উদ্যোগ করছি, এমন সময় স্বচকিতে দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। ডান দিকের জঙ্গলের ভেতর থেকে জানোয়ারের মতন দেখতে কি একটা বেরিয়ে এলো। অত্যন্ত ঝাপসা আলোতে জানোয়ারটা যে কি তা বুঝতে পারলাম না, কিন্তু সে যে চার পায়ে ভর দিয়ে হাঁটছে এটুকু আমি লক্ষ্য করলাম। চলতে চলতে একবার সে ভাবে হঠাৎ দাঁড়িয়ে পড়ে আমাদের গাছের দিকে দৃষ্টিপাত করলে। অন্ধকারে বিড়ালের চোখ যেমন জ্বলে, তার দুই চোখও তেমনি জ্বলন্ত নীলাভ আলো ভরা। নিশ্চয়ই সে আমাকে দেখতে পায়নি, কারণ আবার সে অগ্রসর হলো সেই ঝোপটার দিকে, যার ভেতরে ছিল গরুটার অর্ধভুক্ত দেহ। আমি বুঝলাম এই আমার সুযোগ। বন্দুক তুলে তখনই ঘোড়া টিপে দিলাম। বন্দুকের গর্জনের সঙ্গে সঙ্গে শুনলাম একটি অত্যন্ত অপ্রত্যাশিত চিৎকার। যাকে মনে করেছিলাম হিংস্র জন্তু, হঠাৎ সে দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে বিষম যন্ত্রণায় ইংরেজি ভাষায় আর্তনাদ করে উঠল, ও মাই গড, মাই গড। দ্বিতীয়বার বন্দুক ছোড়বার জন্য আমার হাতের আঙুল তখন আবার ঘোড়ার ওপরে গিয়ে পড়েছিল, কিন্তু মানুষের কণ্ঠস্বর সেই আর্তনাদ শুনে আমি এমন হতভম্ব হয়ে গেলাম যে আর বন্দুক ছুটতে পারলাম না। মানুষই হোক আর জানোয়ারই হোক, সেই জীবটা আবার মাটির ওপরে পড়ে চতুষ্পদ জন্তুর মতোই বেগে দৌড়ে অদৃশ্য হয়ে গেল ডান দিকে জঙ্গলের মধ্যে। ইতিমধ্যে কানের কাছে বন্দুকের শব্দ শুনে বিনোদ লালের ঘুম ভেঙে গেছিল। তার উপরে আবার মানুষের আর্তনাদে সে একেবারে স্তম্ভিত হয়ে গেল। প্রায় 1 মিনিট কাল আমরা দুজনে স্তব্ধ হয়ে ওখানেই বসে রইলাম। তারপর বিনোদ আমাকে জিজ্ঞেস করলে, ব্যাপার কি কুমার? বন্দুক ছুড়লে কেন? মানুষই বা আত্মনাদ করলে কেন? জানোয়ার ভেবে তুমি মানুষ খুন করলে নাকি? আমি তাকে বললাম, আপাতত তোমার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবো না। তবে চতুষ্পদ জন্তুর মতো একটা কিছু দেখেছিলাম নিশ্চয়ই, নইলে খামোকা বন্দুক ছুটতে যাবো কেন? কিন্তু বন্দুক ছোড়বার ঠিক পরে একটা মানুষের আত্মনাদের সঙ্গে সঙ্গে মূর্তিরা দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল। তারপর সে পালিয়ে গেল আবার চতুষ্পদ জন্তুর মতোই 4 পায়ে ভর দিয়ে। বিনোদলাল আমার কথা বিশ্বাস করলে না। মাথা নেড়ে সে বললে, তুমি নিশ্চয়ই ঘুমের ঘরে ছিলে। চতুষ্পদ জানোয়ার কখনো মানুষের ভাষা চিৎকার করে না, আর মানুষও কখনো চতুষ্পদ জন্তুর মতো 4 পায়ে ভর দিয়ে ছুটে পালায় না। আমি বললাম, বেশ, তাহলে গাছ থেকে নেমে পড়ো। যে জীবটাকে দেখেছি নিশ্চয়ই সে আমার গুলিতে জখম হয়েছে। জঙ্গলের ভেতর থেকে তাকে খুঁজে বার করা খুব একটা কঠিন হবে না। মাটিতে নেমে আমরা দুজনেই বন্দুক প্রস্তুত রেখে অগ্রসর হলাম। জঙ্গলের যেখানে গিয়ে জীবটা অদৃশ্য হয়েছিল সেখানে উপস্থিত হয়ে দেখলাম মাটির ওপরে রয়েছে টাটকা রক্তের দাগ। সেই রক্তের দাগ ধরে আমরা এগিয়ে চললাম। জঙ্গলের ভেতর দিয়ে বেশ খানিকটা এগোবার পরেই আমরা গিয়ে একটা খোলা জায়গায় পড়লাম। সেই খোলা জমির উপরে গাছপালা নেই, মাঝে মাঝে আছে কেবল ঝোপঝাপ বা ছোট ছোট আগাছার জঙ্গল। তারপর দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের সীমাহারা নীল জলের বিস্তার। রক্তের চিহ্ন চলে গিয়েছে সমুদ্রের দিকেই। বিনোদলাল বললে, কুমার, তুমি যে জীবটাকে আহত করেছো নিশ্চয়ই সেটা জানোয়ার নয়। এখানে রক্তের দাগের সঙ্গে যে পায়ের চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলো মানুষের পায়ের ছাপ না হয়ে যায় না? বিনোদলাল কিন্তু ভুল বলেনি।
সত্যি এগুলো মানুষের পায়ের দাগই বটে। তার কথার কোনো জবাব না দিয়ে পায়ের ছাপ অনুসরণ করে আমি দৌড়াতে আরম্ভ করলাম। খানিকটা অগ্রসর হওয়ার পরেই হঠাৎ দেখতে পেলাম একখানা নৌকো তট ছেড়ে সমুদ্রের ভেতর দিয়ে ভেসে যাচ্ছে এবং সেখানে চালনা করছে একটি মাত্র মানুষ। হঠাৎ সমুদ্রের দিক থেকে ভেসে এলো একটা বিশ্রী অট্টহাসি। তোমরা শুনলে বিশ্বাস করবে না, কিন্তু সেই অদ্ভুত অট্টহাসির মধ্যে আমি পেলাম যেন একসঙ্গে মানুষের কণ্ঠস্বর আর বাঘের হুঙ্কার। খালি চোখে নৌকাবাহী মূর্তিটাকে ভালো করে দেখা যাচ্ছিল না। আমার সঙ্গে ছিল দূরবীন, তাড়াতাড়ি সেটা বার করে চোখের সামনে ধরলাম। যা দেখলাম তা কেবল আশ্চর্য নয়, উদ্ভটও বটে। নৌকোর ভেতরে বসে আছে একটা সম্পূর্ণ নগ্ন মনুষ্য মূর্তি, কিন্তু তার গায়ের রং অনেকটা চিতাবাঘের মতো। হলদের ওপরে গোল গোল কালো কালো ছাপ। কোনো কথা না বলে দূরবীনটা বিনোদলালের হাতে দিলাম। সেও মূর্তিটাকে দেখে প্রথমে চমকে উঠল, তারপর দূরবীন নামিয়ে আমার দিকে ফিরে বললে, কুমার, আমার কি সন্দেহ হচ্ছে জানো? ও লোকটা বোধহয় নিজের দেহের উপরে তুলি বুলিয়ে চিতাবাঘের রং ফলিয়েছে। কিন্তু কেন? কেন আর? ও লোকটা বোধহয় ছদ্মবেশে এখানকার সকলকে ভয় দেখাতে চায়। তাহলে তুমি ওকে মানুষ বলেই মনে করো? নিশ্চয়ই। রং ছাড়া ও দেহ সমস্তটি প্রমাণ দিচ্ছে যে ও মানুষ। আর মানুষ ছাড়া অন্য কোনো জীবকে কখনো নৌকো চালাতে দেখেছো? কিন্তু তুমি কি এ কথাও কখনো শুনেছো যে মানুষ কখনো নরঘাতক বাঘের মতো কাঁচা মাংস খাওয়ার জন্য গোহত্যা আর নরহত্যা করেছে? ও মূর্তিটি আবার ইংরেজি ভাষায় কথা কয়, অথচ ও যেভাবে অট্টহাসি করলে তার ভিতরে পাওয়া গেল হিংস্র বাঘের গর্জন। কোনো মানুষ ওরকম গর্জন করতে পারে এ কথা আমি বিশ্বাস করতে পারি না। আসল কথা কি জানো বিনোদলাল? এ এক অদ্ভুত প্রহেলিকা। নইলে সচক্ষে যা দেখছি, সকর্ণে যা শুনছি, তাও সত্যি বলে ভাবতে পারছি না কেন। বিমল, এই হচ্ছে আমার কাহিনী। এই সঙ্গে আমি এইটুকু বলে রাখি, এই ঘটনার পরে আরও দুদিন আমি চট্টগ্রামে ছিলাম, কিন্তু ও অঞ্চলে আর কোনো নৈশ উপদ্রবের কথা আমরা শুনতে পাইনি। কুমারের কাহিনী শেষ হওয়ার পর সকলে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। বিমলের কপালের চামড়া কুঞ্চিত হয়ে উঠল এবং তার মুখে ফুটল গভীর চিন্তার লক্ষ্য। সর্বপ্রথমে কথা বললে জয়ন্ত। সে ধীরে ধীরে বললে, নেকড়ে বাঘ আর ভাল্লুকরা যে মাঝে মাঝে মানুষের শিশু ধরে নিয়ে গিয়ে হত্যা না করে পালন করে, এর কয়েকটা বিশ্বাসযোগ্য নজির কিন্তু আছে। কুমারবাবু যে কাহিনী শোনালেন, তাও কি সেরকম কোনো ব্যাপার হতে পারে না? হয়তো কোনো মানুষ শিশু বয়স থেকেই চিতাবাঘিনীর বাসায় পালিত হয়েছিল, তাই সেও পেয়েছে বাঘের স্বভাব। জীবজন্তুর কাঁচা মাংস না হলে তার চলে না। বিমল বললে, চিতা আর ভাল্লুকের বাসায় পালিত মানুষের কাহিনী যে সত্যি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই শ্রেণীর মানুষের স্বভাব জন্তুর মতো হয় বটে, কিন্তু তাদের সম্বন্ধে আরও কতগুলি কথা জানা গেছে। প্রথমত, প্রত্যেক ক্ষেত্রেই দেখা গেছে তারা 15-20 বছরের বেশি বাঁচে না, অনেকে তারও আগে মারা যায়। দ্বিতীয়ত, জঙ্গল থেকে মানুষের আশ্রয়ে এসেও তারও মানুষের ভাষায় 2-4টে বেশি কথা বলতে শেখে না। তৃতীয়ত, নেকড়ে বা ভাল্লুকের দ্বারা পালিত মানুষের গায়ের রং নেকড়ে বা ভাল্লুকের মতো হয় না। কিন্তু কুমারের কাহিনীতে আমরা যে মানুষটার কথা শুনলাম তা হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র। আহতে হলে সে পরিষ্কার ইংরেজি ভাষায় আত্মনাদ করে। এই ভাষা সে কোথায় কার কাছ থেকে শিখলে? ভারতবর্ষে কোথাও চিতাবাঘের দ্বারা পালিত মানুষের সাহেবের আশ্রয়ে এসে ইংরেজি ভাষা শিখলে সে কথা আজ দেশে বিখ্যাত হয়ে উঠত। কিন্তু এমন কোনো চিতা মানুষের কাহিনী কোনোদিন আমার কানে ওঠেনি। তারপর কুমার বলছে তার গায়ের রং নাকি চিতাবাঘের মতনই। চিতার বাসায় পালিত হলেও সে হচ্ছে মানুষ, সুতরাং প্রকৃতি বন্যা হলেও তার গায়ের রং কখনো চিতাবাঘের মতো হতে পারে না। তার উপরে সে নাকি শিকার করে মানুষ ও জন্তুর কাঁচা মাংস খায়। জন্তুর দ্বারা পালিত যে সে মানুষের শিষ্য লোকালয়ে ফিরে এসেছে, তাদের এরকম স্বভাবের কথা শোনা যায়নি। যদি তর্কের অনুরোধে ধরে নেওয়া যায় যে এই চিতা মানুষটা বরাবর বনে থেকে নরখাদক বাঘের মতোই হিংস্র হয়ে উঠেছে, তাহলেও এখানে প্রশ্ন উঠবে, তবে সে ইংরেজি ভাষা শিখলে কার কাছ থেকে? আর লোকালয়ে না এসেও
সেই নৌকো চালানোর ক্ষমতা অর্জন করলে কেমন করে? না জয়ন্তবাবু, এই ঘটনার পেছনে আছে গভীরতর রহস্য। মানিক বললে, কিন্তু সেই রহস্যের চাবিকাঠি যখন আমাদের কাছে নেই, তখন ও কথা নিয়ে মাথা ঘামিয়ে আপাতত কোনোই লাভ হবে না। তার চেয়ে এখন উচিত হচ্ছে কুমারবাবুর প্রসাদে যে বন্য রামপক্ষীগুলো আত্মদান করবার জন্য আমাদের দ্বারস্থ হয়েছে, সকলে মিলে তাদের পরিদর্শন করে আসা। কুমার উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললে, বেশ তো, চলুন না। আসুন জয়ন্তবাবু, এসো বিমল। বিমল বললে, আপাতত মুরগি দেখবার ইচ্ছে আমার নেই, তোমরা যাও। জয়ন্ত ও মানিককে নিয়ে কুমার ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। মিনিট 15 পরে তারা যখন আবার ফিরে এলো, তখন দেখলে বিমল একখানা বই হাতে নিয়ে চুপ করে বসে আছে। কুমার জিজ্ঞেস করলো, ওখানা কি বই বিমল? বিমল বললে, এখানে H.G. ওয়েলসের বই, তুমিও পড়েছ। এর নাম দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরো। মনে আছে? এই বইখানা নিয়ে আমরা দুজনে মিলেই অনেক জল্পনা কল্পনা করেছিলাম। কুমারের দুই চোখ বিস্ফারিত হয়ে উঠল। কিছুক্ষণ নীরব থেকে সে বললে, বিমল, তুমি কি বলতে চাও? না না, তা হচ্ছে অসম্ভব। বিমল মুখ টিপে হাসতে হাসতে বললে, কি অসম্ভব কুমার? ডক্টর মোরো দ্বীপের সঙ্গে নিশ্চয়ই চট্টগ্রামের ওই আশ্চর্য মানুষটার কোনো সম্পর্ক নেই। কেন? প্রশান্ত মহাসাগরের দক্ষিণ আমেরিকার পাশে কোথায় সেই ডক্টর মোরো রাজব দ্বীপ, আর কোথায় এই ভারতবর্ষের চট্টগ্রাম? ও দ্বীপের কোনো জীব কেমন করে এখানে এসে হাজির হবে? এটা কি অসম্ভব নয়? কুমার, তোমার প্রশ্নের উত্তর না দিয়ে আমিও তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ওখান থেকে কোনো জীবের ভারতবর্ষে আসাটা কি ডক্টর মোরো দ্বীপের চেয়েও বেশি অসম্ভব? তুমি ঠিক কি বলতে চাও বিমল? বিমল বললে, ভূপর্যটক ফিলিপ সাহেবের কথা তোমার মনে আছে? ফিলিপ, যার সঙ্গে আমরা দক্ষিণ আমেরিকার ইয়াকুডোর রাজ্যে সূর্যনগরীর গুপ্তধন দেখতে গেছিলাম? নিশ্চয়ই। তার কথা কি এত শিগগিরই ভুলতে পারি? বিমল বললে, হ্যাঁ, আমি সেই ফিলিপ সাহেবের কথাই বলছি। এটাও তুমি ভুলনি বোধহয়, মিস্টার ফিলিপ তার ভূপর্যটনের গল্প বলতে বলতে কত দেশের বিচিত্র সব রহস্যের কথা শুনিয়েছিলেন। তারই মুখে আমি ডক্টর মোরো দ্বীপের কথা প্রথম শুনি। প্রশান্ত মহাসাগরের ঠিক যেখানে সেই দ্বীপটি আছে, মিস্টার ফিলিপ একখানা নকশা এঁকে তাও আমাকে দেখিয়ে দিয়েছিলেন। আমরা যদি একখানা জাহাজ ভাড়া করে সমুদ্রপথে বেরিয়ে পড়ি, তাহলে সেই নকশা অনুসারে অনায়াসেই মোরো দ্বীপে গিয়ে হাজির হতে পারব। জয়ন্ত বললে, কিন্তু বিমলবাবু, কুমারবাবুর মুখে যে অদ্ভুত মানুষটার গল্প শুনে আপনি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন, আমিও সেই মানুষটার সঙ্গে সুদূর প্রশান্ত মহাসাগরের কোনো অদ্ভুত দ্বীপের কিছুমাত্র সম্পর্ক আবিষ্কার কিন্তু করতে পারছি না। আমারও প্রশ্ন হচ্ছে, একখানা ছোট বোটে চড়ে অত দূর থেকে সমুদ্রের পাড়ি দিয়ে কেউ কি ভারতবর্ষে এসে উঠতে পারে? বিমল ধীরে ধীরে বললে, জয়ন্তবাবু, মাঝে মাঝে আপনি কি খবরের কাগজ পড়েননি? ছোট ছোট তুচ্ছ নৌকোয় চড়ে একাধিক সাহেব সমুদ্রপথে পৃথিবী ভ্রমণ করেছেন। মাঝে মাঝে এই কথাও শোনা যায়, চীনা ও জাপানিরা ওই রকম ছোট্ট নৌকোয় চেপে অত বড় প্রশান্ত মহাসাগর পার হয়ে আমেরিকা পর্যন্ত চলে গেছিল। কিন্তু এখানে এই নৌকোর কথা না তুললেও চলে, কারণ কুমারের দেখা এই অদ্ভুত জীবটা যে নৌকোয় চড়ে ভারতবর্ষে পড়েছে, তার কোনো নিশ্চিত প্রমাণ নেই। হয়তো সে অন্য কোনো উপায়ে এসে এখানে হাজির হয়েছে, তারপর যেভাবেই হোক একখানা নৌকো সংগ্রহ করেছে। সেই উপায়টা যে কি, তা নিয়ে আপাতত আমাদের মাথা ঘামাবার দরকার নেই। আর ওই জীবটা যে মোরো দ্বীপেরই বাসিন্দা, তাও আমি জোর করে বলতে চাই না। কিন্তু কুমারের মুখে জীবটার বর্ণনা শুনে আমার মনে প্রথমেই অনেক দিন পর জেগে উঠেছে ডক্টর মোরো দ্বীপের কাহিনী। বহুকাল থেকে আমার বাসনা ছিল আমরাও একবার ওই দ্বীপে যাব, ভূপর্যটক ফিলিপ সাহেব আর H.G. ওয়েলসের কথা সত্যি কিনা দেখার জন্য। যদি আমরা সেখানে গিয়ে হাজির হতে পারি,
তাহলে চট্টগ্রামের এই অজব দ্বীপটার সঙ্গে কেন যে আমি ওই দ্বীপটার সম্পর্ক নিয়ে এত মাথা ঘামাচ্ছি সে কথা আপনাদের কাছে খুলে বলবো। মানিক বললে, বিমলবাবু, ডাক্তার মোরদ দ্বীপের রহস্য আমরা কোনোদিনই শুনিনি, আপনি দু চার কথা খুলে বলবেন কি? এইচ.জি. ওয়েলসের বইখানা এগিয়ে নিয়ে বিমল বললে, আমার মুখে কিছুই শুনবার দরকার নেই, এই বইখানা নিয়ে যান, এর পাতাগুলোর উপরে চোখ বুলালেই সব কথা জানতে পারবেন। কিন্তু তার আগে বলুন দেখি, আমি আর কুমার যদি সেই দ্বীপের দিকে যাত্রা করি তাহলে এই অ্যাডভেঞ্চারে আপনারাও কি যোগ দিতে রাজি হবেন? জয়ন্ত ও মানিক একসাথে বলে উঠল, নিশ্চয়ই। কুমার বললে, বিমলের অনুমান, ফিলিপ সাহেবের গল্প আর এইচ.জি. ওয়েলসের রচনা সত্যি না হলেও আমি কিছুমাত্র দুঃখিত হব না। জীবনে বড়ই ঘটনার অভাব হয়েছে। কলকাতা শহরকে মনে হচ্ছে ছোট্ট কাঁচার মতো। এখানে আর বেশি দিন আবদ্ধ হয়ে থাকলে বেতরোগীর মতো শয্যাগত হয়ে পড়ব। অন্য কোনো ঘটনা ঘটুক বা নাই ঘটুক, অন্তত বঙ্গোপসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ছুটি করে আসা যাবে তো। আমার পক্ষে তাও হবে একটা বিপুল মুক্তির মতো। বিমল বললে, কিন্তু সাবধান, রামহরি যেন আপাতত গুণা করেও মোরদ দ্বীপের কথা জানতে না পারে, তাহলে সে এখান থেকে কিছুতেই নড়তে রাজি হবে না। আমাদের রন্ধন ছাড়ার হট্টাকাট্টা সে, তাকে সঙ্গে না রাখলে কি চলে? কি বলো কুমার? কুমার বললে, সে কথা আর বলতে, যখনই একলা বিদেশে গেছি রামহরি শ্রীহস্তের রান্না খেতে না পেয়ে রীতিমতো রোগা হয়ে পড়েছি আমরা। বিমল হঠাৎ চাপা গলায় বললে, সিঁড়িতে পায়ের শব্দ শুনেই বুঝছি ঘরের ভেতরে এখনই সুন্দরবাবুর আবির্ভাব হবে। দলে ভারী হবার জন্য তাকেও ভুলিয়ে ভুলিয়ে সঙ্গে নিয়ে যেতে চাই। তাকেও আসল রহস্যের কথা বলবার কোনো দরকার নেই। ব্যস্তভাবে ঘরের ভেতরে প্রবেশ করলেন সুন্দরবাবু। কুমারের দিকে তাকিয়ে উৎসাহিত কণ্ঠে বলে উঠলেন, এই যে কুমারবাবু, আমার বন মুরগিদের খবর কি? নিশ্চয়ই তাদের চট্টগ্রামে ফেলে আসেননি? কুমার হাসতে হাসতে বললে, না না, আপাতত তারা বাস করছে এই বাড়িতেই। পেটের ওপরে ডানাত বোলাতে বোলাতে এক গাল হেসে সুন্দরবাবু বললেন, চমৎকার চমৎকার। সিন্ধুর মুখে বিন্দুর মতো অনেক দূরে দেখা গেল ছোট্ট একটি দ্বীপ। বলা বাহুল্য, ভারতবর্ষ থেকে জাহাজ ছেড়েছে এবং জাহাজ এখন এসে পড়েছে প্রশান্ত মহাসাগরের ভেতরে, এবং এখন যেখান দিয়ে অগ্রসর হচ্ছে তার একদিকে আছে ওই ছোট্ট দ্বীপটি, আর একদিকে আছে দক্ষিণ আমেরিকার তটভূমি। এখানটা সাধারণ জাহাজ চলাচলের পথ নয়, আর সেই কারণেই ভাড়া করে একখানি নিজস্ব জাহাজ নিয়ে এখানে আসতে হয়েছে। ভূপর্যটক ফিলিপ সাহেবের কাছ থেকে পাওয়া চার্টের উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে তারপর আবার দ্বীপের দিকে দৃষ্টিপাত করে বিমল উৎফুল্ল কণ্ঠে বললে, ওইটাই যে ডাক্তার মোরদ দ্বীপ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই ছোট্ট জায়গাটুকুর ভেতরে কোন বৃহৎ রহস্য লুকিয়ে থাকতে পারে, দূর থেকে দ্বীপটিকে দেখলে মোটেই সে সন্দেহ হয় না। হঠাৎ পেছন থেকে সুন্দরবাবুর কণ্ঠ শোনা গেল, আপনার একথার অর্থ কি বিমল বাবু? বিমল তাড়াতাড়ি চাটখানা মুড়ে ফেলে পেছনে দাঁড়িয়ে বললে, এই যে সুন্দরবাবু, আপনি যে কখন চুপি চুপি পেছনে এসে দাঁড়িয়েছেন আমরা কিছুই টের পাইনি। সুন্দরবাবু বিরক্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, টের পাননি বলেই তো পেছন থেকে আমি আপনাদের সব কথা শুনতে পেয়েছি। কি শুনেছেন সুন্দরবাবু? আরে শুধু কি শুনেছি, আসল ব্যাপারটাও বুঝতে পেরেছি। আপনি কি বুঝেছেন সুন্দরবাবু সেটাও তো বলুন। সাগর ভ্রমণে বেরোবেন, স্বাস্থ্যের উন্নতি হবে, এমনি সব আরও নানা লোভ দেখিয়ে আপনারা আমাকে কলকাতা থেকে এখানে টেনে এনেছেন। তারপর অকুল পাতারে ভেসে রোজ আমাদের হাবভাব ব্যবহার দেখে আমার সন্দেহ হয়েছিল যে আপনাদের এই সাগর যাত্রার পেছনে কোনো গভীর রহস্য আছে। মাঝে মাঝে সেই সন্দেহ আপনাদের কাছে প্রকাশও করেছিলাম, কিন্তু আমার কথা আপনারা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। মশাই, গোয়েন্দাগিরি করে আমি চুল পাকিয়ে ফেললাম, আমার সন্দেহকে আপনারা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে পারবেন কেন? তবে ফাঁদে যখন পা দিয়েছি ফলভোগ তো করতেই হবে, কাজে মুখে আর কিছু বলিনি।
কিন্তু আজ বুঝতে পেরেছি কলকাতা থেকেই আপনাদের লক্ষ্য ছিল ওই অজানা দ্বীপটার উপরে। মানিক মুখে কপট ভয়ের ভাব ফুটিয়ে বললে, বলেন কি সুন্দরবাবু, কোথায় কলকাতা আর কোথায় এই ছোট্ট দ্বীপটা? মাঝখানে আছে প্রায় 11,500 মাইল ব্যাপী জলপথ। আমাদের লক্ষ্য করবার শক্তি কি এতই অসাধারণ যে কলকাতায় বসে এই দ্বীপটা চোখে দেখতে পেয়েছি? না সুন্দরবাবু, না। আপনারই অত্যুক্তির অত্যাচার আমরা সহ্য করতে কিন্তু রাজি নই। সুন্দরবাবু ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তোমার ঠাট্টা থামাও মানিক। অসময় ঠাট্টা আমার একদম ভালো লাগে না। আমার বিরুদ্ধে একটা মস্ত ষড়যন্ত্র হয়েছে। নইলে তোমরা যে এই বিশেষ দ্বীপটাতেই আসতে চাও, একথা আমাকে আগে বলনি কেন? বললে কি করতেন? করতুম আর কি, তোমাদের সঙ্গে আসতুম না। কেন আসতেন না? এর আগে বোকার মতো তোমাদের পাল্লায় পড়ে যতবারই দেশের বাইরে এসেছি ততবারই পড়েছি সাংঘাতিক সব বিপদে। তবু বেশিরভাগ বিপদের ধাক্কা কোনো রকমে সামলাতে পেরেছি ভারতবর্ষের মাটিতে ছিলাম বলে। কিন্তু এবার তোমাদের সঙ্গে এসে পড়েছি এমন এক জায়গায় যেখানে মা বাপ বলতে কেউ থাকবে না। চারিদিকে কেবল থুই থুই করছে জল, তার মাঝখানে একখানা শস্যের মতো রয়েছে ওই বাজি দ্বীপটা। হায় রে, আর কি আমি দেশে ফিরতে পারবো? কুমার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললে, সুন্দরবাবু, একটা ছোট্ট দ্বীপ দেখে আপনি এতটা ভড়কে যাচ্ছেন কেন? সুন্দরবাবু এবার আরও রেগে উঠে বললেন, ভড়কে যাব না কিরকম? বলেন কি মশাই, আপনাদের আমি কি চিনি না? আমি কি জানি না পৃথিবীর আনাচে কানাচে যেখানে অপেক্ষা করে মারাত্মক সব আপদ বিপদ, একটু খবর পেলেই সেসব জায়গায় আপনারা ছুটে যান বদ্ধ পাগলের মতো? আপনারা যে ওই বিশেষ দ্বীপটাতে সমুদ্রের হাওয়া ভক্ষণ করতে আসেননি, এটুকু বুঝতে পারবো না এমন কচি খোকা আমি নই। আপনাদের ধাপ্পায় ভুলবার কথা আমার নয়, কিন্তু কি জানেন কুমারবাবু, মুনিরও মতির ব্রহ্ম হয়, আমারও মতির ব্রহ্ম হয়েছিল। নইলে কি আপনাদের সঙ্গে আবার দেশের বাইরে পা বাড়াতুম? কখনো না। এই বলে বিমলের দিকে একবার উত্তপ্ত দৃষ্টিতে তাকিয়ে প্রস্থান করলেন সুন্দরবাবু। জাহাজ তখন দ্বীপের খুব কাছে এসে পড়েছে। এখান থেকে দ্বীপের সবটা দেখা যাচ্ছে না বটে, কিন্তু তার আয়তন 7-8 বর্গ মাইলের বেশি হবে না। এই অঞ্চলে অধিকাংশ দ্বীপেরই উৎপত্তি আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে। এই দ্বীপটির উৎপত্তির মূলেও সেই কারণেই অনুমান করা যায়। দ্বীপের একদিকে রয়েছে নতুন নতুন মুক্তভূমি, বাকি সবখানি দেখা যাচ্ছে ঘন সবুজ রঙের ছবি, লতা পাতায় ঢাকা গাছের পর গাছের দল। সবচেয়ে বেশি চোখে পড়ে তাল জাতীয় একরকম গাছ। একদিকে সমুদ্র নীল জলের ওপরে ঝুঁকে দাঁড়িয়ে আছে খুব উঁচু ও সুদীর্ঘ কালো পাথুরে পাড়। তার উপরে একটানা চলে গিয়েছে বড় বড় ঝোপের পর ঝোপ। বিমলের দৃষ্টি হঠাৎ চমকে উঠল। একদিকে অঙ্গুলি নির্দেশ করে সে বললে, দেখুন জয়ন্তবাবু, দেখুন। সকলে সবিস্ময়ে দেখলে ঝোপগুলোর তলায় সরাসরি বসে কতগুলো নিশ্চল পাথরের মূর্তি। কিন্তু সেগুলো যে জীবন্ত মূর্তি তাও বেশ বোঝা যাচ্ছে। স্পষ্ট করে দেখা না গেলেও তাদের মানুষ বলেই মনে হয়। কিন্তু প্রত্যেক মূর্তির গায়ের উপরই দেখা যাচ্ছে নানা রকম রঙের খেলা, হলদে, কালো, সাদা ও লালচে প্রভৃতি। কুমার বললে, বিমল, ওরা যদি মানুষ হয় তাহলে ওদের গায়ের রং ওরকম কেন? ওরা কি গায়ের সঙ্গে মিলানো কোনো রঙিন পোশাক পরে আছে? বিমল বললে, কিছুই তো বুঝতে পারছি না। ডাক্তার মোরদ দ্বীপে যে ওরকম রঙিন পোশাক পরা মানুষ আছে এ খবর তো আমিও পাইনি। জাহাজের সাইরেন হঠাৎ তীব্র স্বরে বেজে উঠে আকাশ বাতাস চারদিক যেন বিদীর্ণ করে দিলে। সঙ্গে সঙ্গে ঝোপগুলোর সম্মুখ থেকে প্রত্যেক মূর্তি এক এক লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বললে, ওগুলো নিশ্চয় মানুষের মূর্তি নয়। বিমল বললে, কেন? মানুষ কখনো বসে বসেই অত উঁচু লাফ মেরে ঝোপের ভেতরে কি পড়তে পারে? বিমল কোনো উত্তর দিলে না, কিন্তু সুন্দরবাবুর টনক নড়ল। দুই চক্ষু বিস্ফারিত করে তিনি মত প্রকাশ করলেন, ওগুলো মানুষ নয়। মানিক বললে, আপনি কি বলতে চান সুন্দরবাবু? দুই বুড়ো সংকুচিত করে সুন্দরবাবু বললেন, আমার কথার অর্থ হচ্ছে তুমি একটা পাজির পাজারা। রামরি, ও রামরি, শুনেছ? যা ভেবেছি তাই, আমরা এসেছি একটা ভুতুড়ে দ্বীপে।
জাহাজ আর অগ্রসর হতে পারলে না, সেখানেই নগর ফেললে। বিমলের আদেশে খালাসিরা দ্বীপে যাওয়ার জন্য বোট নামাবার আয়োজনে নিযুক্ত হলো। রামহরির কানে আনে সুন্দরবাবু বললেন, আমাদের দুজনের কি উচিত যেন রামহরি, ওই দ্বীপে না উঠে এই জাহাজের ভেতরেই বাস করা। রামহরি মাথা নাড়তে নাড়তে বললে, তা হয় না বাবু মশাই, খোকার বাবু জমালয়ে যেতে চাইলেও আমাকে তার সঙ্গে সঙ্গে যেতে হবে। সুন্দরবাবু এমন একটা মুখভঙ্গি করলেন যার দ্বারা বোঝা গেল রামহরির উত্তর শুনে তিনি মোটেই খুশি হননি। একদিকে অরণ্য ও ছোট ছোট পাহাড়ের শিকড়, একদিকে একটি ছোট্ট নদী এবং আর দুই দিকে 15-16 হাত প্রবাল প্রাচীর, তারই মাঝখানে ফেলা হয়েছে কয়েকটা তাঁবু। জয়ন্ত বললে, বিমলবাবু, আপনি চমৎকার স্থান নির্বাচন করেছেন। ওই দুই দিকে প্রবাল প্রাচীর আছে বলে শত্রু আসবার ভয় নেই। কেবল ওই বন আর নদীর দিকে সাবধানী দৃষ্টি রাখলেই আমরা নিরাপদে থাকতে পারবো। হঠাৎ সুন্দরবাবু একটা লম্ফ ত্যাগ করে বলে উঠলেন, বাপরে, এত ভূমিকম্প হচ্ছে। বিমল সহজ স্বরেই বললে, ভয় নেই সুন্দরবাবু, ভয় নেই। এখানে পায়ের তলায় মাঝে মাঝে মাটি এমনি কাঁপবে। সুন্দরবাবু ভ্রুকুঞ্চিত স্বরে বললেন, বটে, এখানকার মাটির এমন বেয়ারা স্বভাবের কারণটা কি শুনি। এটা সাধারণ দ্বীপ নয়। এখানে সমুদ্রের তলায় যে আগ্নেয় পর্বত আছে, এই দ্বীপটিকে তারই চূড়া বলে বর্ণনা করা যায়। আমি আর কুমার দ্বীপের খানিকটা পরিদর্শন করে এসেছি। চারিদিকে দেখেছি পাথরের গায়ে রয়েছে গর্তের পর গর্ত। সেসব গর্ত আর কিছুই নয়, আগ্নেয় পর্বতের ধোঁয়া বেরোবার পথ। ওই দেখুন, খানিক দূরে একটা ধোঁয়া রেখা দেখতে পাচ্ছেন? ওখানে গর্তের ভেতর দিয়ে বেরিয়ে আসছে আগ্নেয় পর্বতেরই ধোঁয়া। সুন্দরবাবু সবাই বললেন, বিমলবাবু, আপনি যে আমার আক্কেল গুরুম করে দিলেন। পায়ের তলায় ভূমিকম্প আর আগ্নেয়গিরি নিয়ে মানুষ কখনো বাস করতে পারে? কোন দিন দাউ দাউ করে জ্বলে উঠবে আগুন, আর আমাদের দেহের বদলে এখানে পড়ে থাকবে খালি মুঠো কয়েক ছাই। বিমল বললে, অতটা দুর্ভাবনার দরকার নেই। H.G. ওয়েলস সাহেব গল্পের নায়ক এই দ্বীপে এসেছিল 1888 খ্রিস্টাব্দে। তারও 10-15 বছর আগে এই যে দ্বীপটার অস্তিত্ব ছিল এমন প্রমাণও পাওয়া গেছে। এতদিনের মধ্যেও আগ্নেয়গিরি যখন উৎপাত করেনি, তখন আরও কোটা 2 দিন আমরা বোধহয় নিরাপদে এখানে কাটিয়ে দিতে পারব। বিমলদের সঙ্গে এসেছিল 12 জন গুর্খা। তারা সকলেই আগে ফৌজে কাজ করত। বিমল তাদের ডেকে হুকুম দিলে যে যে দুদিকে প্রবাল প্রাচীর নেই সেইখানে সর্বদাই বন্দুক নিয়ে পাহারা দিতে। তারপর ফিরে বললে, আমাদের সবাইকে এখানে সর্বদাই সশস্ত্র হয়ে থাকতে হবে, কারণ কোন দিক দিয়ে কখন শত্রুর আবির্ভাব হবে কিছুই বলা যায় না। কুমার, আমাদের মেশিন গান দুটো তুমি বাইরে এনে বসিয়ে রাখো। এইসব আয়োজন দেখে সুন্দরবাবুর উদ্বেগ ও অশান্তি ক্রমেই বেড়ে উঠতে লাগলো। কিন্তু বিমল, কুমার, মানিক ও জয়ন্তের কাছ থেকে তিনি কোনো সান্ত্বনী খুঁজে পেলেন না। তাদের কাছে গেলেই তিনি পান শুধু ভীষণ সব সম্ভাবনার ইঙ্গিত। শেষটা রীতিমতো মুচড়ে পড়ে তিনি ঢুকলেন গিয়ে রামহরির তাঁবুর ভেতরে। রামহরি রান্নায় ব্যস্ত ছিল। তার রন্ধনের বিচিত্র আয়োজন দেখে সুন্দরবাবুর অশান্ত মন খানিকটা প্রশান্ত হয়ে উঠল। আর একটি প্রাণী হচ্ছে তাঁবু রান্নাঘরের আশেপাশে উকিবুকি মারছিল। সে হচ্ছে বাঘা। তার নাকে প্রবেশ করেছে মাংসের সুগন্ধ। সেই রাত্রে চন্দ্রহীন অন্ধকার রাত যেন কান পেতে শ্রবণ করছে বিশাল সাগরের উচ্ছ্বসিত তরঙ্গ কোলাহল। আচম্বিতে মানুষের আর্তনাদের পর আর্তনাদের চারিদিক হয়ে উঠল ধ্বনিত প্রতিধ্বনিত। সঙ্গে সঙ্গে বারবার শোনা গেল রিভলভারের শব্দ, তারপরই জাগলো কুকুরের ক্রুদ্ধ চিৎকার। বিমল, কুমার, জয়ন্ত ও মানিক সকলেই ব্যস্তভাবে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে এলো। কুমার উদ্বিগ্ন কণ্ঠে বললে, এ যে সুন্দরবাবুর করা, বাঘাও চেঁচাচ্ছে। সুন্দরবাবু ক্রমাগত রিভলভার ছুটছেন, ব্যাপারটা কি? সকলে দ্রুতপদে সুন্দরবাবুর তাঁবুর ভেতরে ঢুকে টর্চের আলো ফেলে দেখলে তাঁবুর এক কোণে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন সুন্দরবাবু। তার মুখ চোখ আতঙ্কগ্রস্ত। বিমল জিজ্ঞাসা করলে, কি হয়েছে সুন্দরবাবু, আপনার এমন অবস্থা কেন? প্রথমটা সুন্দরবাবু কোনো কথাই উচ্চারণ করতে পারলেন না। তারপর কেবলমাত্র বললেন, হনুমান বিছে। হনুমান বিছে? হ্যাঁ হ্যাঁ, হনুমান বিছেই বলো আর বিছে হনুমানই বলো,
আমি দেখেছি একটা অসম্ভব জীবকে। মানিক বললে, জয়ন্ত, ভয় সুন্দরবাবুর মাথার কল বিগড়ে গেছে, যা বলছেন তার মানেই হয় না। ভয়ার্ত সুন্দরবাবু এইবারে হলেন রীতিমতো ক্রুদ্ধ। চেঁচিয়ে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ বাপু, আমার তো মাথার কল বিগড়ে গেছে, কিন্তু এখানে আজ থাকলে তোমরা দেহটা উপরে মাথাটাই থাকতো কিনা সন্দেহ। আমি যা দেখেছি কেউ কোনোদিন দুঃস্বপ্নেও তা দেখেনি। বাপরে বাপ, আমার বুকটা এখনো শিউরে শিউরে উঠছে। ভাগ্যে রিভলভারটা ছিল, নালে আজ যে কি হতো কিচ্ছু বলা যায় না। বিমল বললে, শান্ত হন সুন্দরবাবু, ভালো করে বুঝিয়ে বলুন আপনি কি দেখেছেন। সুন্দরবাবু ধপাস করে বিছানার উপরে বসে পড়ে আগে খুব খানিকক্ষণ হাঁপিয়ে নিলেন। তারপর খানিকটা প্রকৃতিস্থ হয়ে বললেন, সব কথাই বলবো বটে, কিন্তু সকলের কাছে আগে একটা অনুরোধ করে রাখছি। আমি সচক্ষে সত্যি যা দেখেছি তাছাড়া আর কিছুই বলবো না। আমি ভুলও দেখিনি, অতুক্তিও করবো না, কিন্তু আপনারা দয়া করে আমার কথা বিশ্বাস করবেন। খাওয়া দাওয়ার পর সকলকার সঙ্গে খানিক গল্পগুজব করে নিজের তাঁবুতে এসে তো আমি শুয়ে পড়লুম। খানিক পরেই ঘুমের ঘোরে জুড়িয়ে এলো চোখের পাতা। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই মনে হলো তাঁবুর ভেতরে আমি আর একলা নই। প্রথমেই নাকে এলো কেমন একটা বোটকা গন্ধ। তারপরে শুনলুম মাটির উপরে খসখস করে শব্দ হচ্ছে। আস্তে আস্তে বিছানার উপরে উঠে বসলাম। ঘুমানোর সময় আলো নিভিয়ে দিইনি। তাঁবুর এক কোণে জ্বলছিল হ্যারিকেন লণ্ঠনটা। সেই আলোতে দেখলুম বেশ একটা মোটা সাপের মতো জীব আমার খাটের তলায়। বাইরে বেরিয়ে আছে কেবল তার লেজের দিকটা। ভালো করে দেখে বুঝলাম সেটা সাপ নয়। তার গায়ের রং তেঁতুলে বিচিরের মতো, আর দেহের গড়ন প্রায় সেরকমই। লম্বায় তার দেহটা কতখানি তা বুঝতে পারলাম না বটে, কিন্তু চওড়ায় তার দেহটা 7-8 ইঞ্চির কম হবে না। এত বড় বিচের কথা আমি জীবনে কখনোই শুনিনি। এ যদি কামড়ায় তাহলে আমার অবস্থাটা হবে কীরকম তা অনুমান করেই তাড়াতাড়ি বালিশের তলা থেকে রিভলভারটা বার করে নিলাম। বিচ এটা বোধহয় টের পেয়েছিল যে আমি জেগে উঠেছি। সাত করে তার দেহটা সবটাই ভেতরে ঢুকে গেল খাটের তলায়। আমি মহা ফাপড়ে পড়ে বিছানার উপরে উপুর হয়ে বসে ভীষণ ভয়ে ঘেমে উঠতে লাগলাম। তারপর আচমকা একটা ভয়ানক উদ্ভট জীব খাটের তলা থেকে বাইরে এসে পড়ল। সেটাকে দেখে তো আমার চক্ষু স্থির। বিমলবাবু, আপনি কি কল্পনা করতে পারেন প্রায় 6 ফুট লম্বা ও 7-8 ইঞ্চি চওড়া বৃশ্চিকের দেহের সঙ্গে সংলগ্ন হয়ে আছে একখানা মস্ত হনুমানের মুখ? কল্পনা তো করতে পারবেনই না, হয়তো আমার কথা বিশ্বাসও করবেন না, কিন্তু আমি কিছুমাত্র ভুল দেখিনি। বলেন তো, ঈশ্বরের নামে শপথ করতে পারি। গোখরো সাপের ফনা তুলে যেরকম মাটির উপর থেকে খানিকটা উঁচু হয়ে থাকে, এই কিম্বুত কিমাকার আশ্চর্যজীবটা ঠিক সেইভাবে উঁচু হয়ে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে রইল। তারপর দাঁত মুখ খিচিয়ে সে গর্জন করে উঠতেই আমি রিভলভারে ঘোড়া টিপে দিল। পর মুহূর্তেই জিপটা মাটির ওপরে আছাড় খেয়ে পড়লো। তার লেজের গায়ে হ্যারিকেন লন্ডনটা ভেঙে একবারে নিভে গেল। তাঁবুর ভেতরে ঘোর অন্ধকার। হঠাৎ আমার খাটের ওপর সশব্দে কি একটা এসে পড়ল। আমিও সঙ্গে সঙ্গে তড়াক করে খাট থেকে লাফিয়ে পড়ে রিভলভার ছুটতে লাগলুম। তারপর আপনাদের আবির্ভাব। এখন তো দেখছি সে আশ্চর্য জীবটা তাঁবুর ভেতরে নেই। কিন্তু বলুন আপনারা, যেটাকে এই মাত্র আমি দেখেছি সেটা কি জীব হতে পারে? আপনারা হয়তো বলবেন ঘুমিয়ে ঘুমিয়ে দুঃস্বপ্নে দেখে ভয় আমি জেগে উঠেছি, কিন্তু স্বপ্ন নয় মশাই, স্বপ্ন নয়। আমার রিভলভারের গুলিকে জীবটা আহত হয়েছিল। মাটির দিকে তাকিয়ে দেখুন, এখনও তার রক্তের দাগ ওখানে রয়েছে। জয়ন্ত হেঁট হয়ে রক্তের দাগগুলো পরীক্ষা করতে করতে বললে, হ্যাঁ সুন্দরবাবু, আপনার কথায় আমি বিশ্বাস করছি। একটা কোনো জীব যে আপনার রিভলভারের গুলিতে আহত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যেরকম বললেন, জীবটাকে ঠিক সেরকমই একই দেখতে। সুন্দরবাবু বললেন, একেবারে অবিকল। এখন আমার চোখের সামনে তার মূর্তিটা যেন জল করছে। যতদিন বাঁচবো তার চেহারা কোনোদিন ভুলবো না। কুমার বললে, জীবতত্ত্বে হনুমানের মতন মুখ আর বৃশ্চিক মতন দেশধারী প্রাণীর কথা তো কখনো শোনা যায়নি। কোনো জীবতত্ত্ববিদেই এমন উদ্ভট জীবের অস্তিত্ব স্বীকার করবেন না। সুন্দরবাবু বললেন, জীবতত্ত্বের পণ্ডিতরা আমার কথা শুনি কি বলবেন তা নিয়ে মাথা ঘামাতে চাই না। আমার বিশ্বাস আজ যা দেখেছি জীব জারণ্যের সে কেউ নয়। বলেছি তো, এটা হচ্ছে ভুতুরে দ্বীপ। ভূতেরা কত রকম দেহ ধারণ করতে পারে তা কি কেউ জানে? বিমল ধীরে ধীরে বললে, ডক্টর মোরো দ্বীপে যে এরকম জীব পাওয়া যায় H.G. ওয়েলস তার উল্লেখ করেননি, কিন্তু তার বইতে এ সম্বন্ধে 2-1 ইঙ্গিত আছে বটে। জয়ন্ত বললে, কিরকম ইঙ্গিত? পরে তা বলবো।
আপাতত আমাদের প্রথম কর্তব্য হচ্ছে এই দ্বীপটা ভালো করে পরিদর্শন করা। এখানকার জঙ্গলের ভেতরে গেলে আর পাহাড়ের উপরে উঠলে নিশ্চয়ই বহু রহস্যের সন্ধান পাওয়া যাবে। কাল সকালেই আমরা এখানকার জঙ্গলের দিকে যাত্রা করব। সুন্দরবাবু চমকে উঠে বললেন, আমরা মানে? আমি কোনোদিনই ওই জঙ্গলের ভেতরে গিয়ে ভূতের হাতে প্রাণ করতে রাজি নই। এখানকার একটি মাত্র জীবের যা নমুনা দেখলাম, আমার পক্ষে তার যথেষ্টরও বেশি। জঙ্গলের ভেতরে নানা রূপ ধারণ করে আরও যারা বিরাজ করছেন, আমি দূর থেকেই তাদের প্রায় প্রণাম করছি। সকালবেলায় চায়ের আসরে বিমলের কাছে গিয়ে রামহরি মিনতি করে বললে, খোকা বাবু, তোমার পায়ে পড়ি, ও জঙ্গলের ভেতরে তোমাদের গিয়ে আর কাজ নেই। বিমল মুখ টিপে হেসে বললে, ছি রামহরি, তুমি যত বুড়ো হচ্ছ ততই ভীরু হয়ে উঠছ। রামহরি বললে, হ্যাঁ খোকাবাবু, আমি ভয় পাচ্ছি বটে, কিন্তু তুমি কি জানো না আমার ভয় হয় কেবল তোমার জন্যই। ও জঙ্গলটার লক্ষণ ভালো নয়। ওদিকে তাকালে আমার বুক চমকে ওঠে, মনে হয় যত রাজ্যের যত বিপদ ওখানে যেন ওত পেতে বসে আছে। তুমি কি লক্ষ্য করনি খোকাবাবু, এখানে একটা পাখিরও গান শোনা যায় না। বিমল বললে, এখানে চারিদিকে কেবল জল আর জল। এই বিশাল সমুদ্র পার হয়ে কোন গানের পাখি এতদূর উড়ে আসতে পারে না। কিন্তু ওই পাহাড়টার দিকে তাকিয়ে দেখো, ওখানে বসে রয়েছে কত সামুদ্রিক পাখি। ওরা গান গায় না বটে, কিন্তু চিৎকার করে যথেষ্ট। রামহরি বললে, যেসব পাখি গান গাইতে পারে না তারা হচ্ছে অলক্ষণে, যেমন পেঁচা আর বাদুড়। তাদের দেখলেই মনে ওঠে বিপদ আপদের কথা। তা পাখি থাক আর নাই থাক, তুমি ওই জঙ্গলের ভেতরে যেও না। বিমল মাথা নেড়ে বললে, তা হয় না রামহরি। আমরা যে রহস্যের খোঁজে এত দূরে এসেছি তাকে পাওয়া যাবে হয়তো ওই জঙ্গলের মধ্যেই। এই দ্বীপটা খুবই ছোট, ঘুরে আসতে আমাদের বেশি সময় লাগবে না। সুন্দরবাবুকে নিয়ে তুমি এখানেই থাকো, ফিরে এসে তোমার হাতে রান্না খাবো। 6জন গুর্খা এখানে পাহারা রইল, বাকি 6জন যাবে আমাদের সঙ্গে। কি রে বাঘা, তুই এখানে থাকবি না আমাদের সঙ্গে যাবি? কিন্তু বাঘা তাদের সঙ্গে যাওয়ার জন্যই প্রস্তুত। সে ল্যাজ নাড়তে নাড়তে বিমলের পায়ের কাছে ছুটে এলো। তারপর বিমল, কুমার, জয়ন্ত ও মানিক যখন পথে বেরিয়ে পড়ল, তখন বাঘা ছুটে লাগলো সকালের আগে আগে। ছোট্ট একটা নদী নাচতে নাচতে ছুটে চলেছে, দুই তট কলসঙ্গীত পূর্ণ করে। মাঝে মাঝে তার জলরেখা হারিয়ে গিয়েছে বড় বড় ঝোপের তলায়। তারপর আরম্ভ হলো চড়াই, লতাপাতা ও অঙ্কত ভূমি ক্রমেই উঠে গিয়েছে উপর দিকে। এখানে ওখানে দেখা যাচ্ছে ছোট ছোট শৈলখণ্ড। এক জায়গায় রয়েছে উষ্ণ প্রসবন, তার জল বেরিয়ে আসছে আগ্নেয় পাহাড়ের তপ্ত বুকের ভেতর থেকে। চড়াই যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখা গেল দ্বীপের অনেকটা অংশ চোখের সামনে পড়ে রয়েছে রিলিফ ম্যাপের মতো। নদী, পাহাড়, উপত্যকা, মাঠ ও অরণ্য এবং শ্যামলতার পরেই দেখা যাচ্ছে সীমাহীন মহাসাগরের নির্মল নীলিমা। এছাড়া আর কিছুই নজরে পড়ে না। এখানে যে জীবজন্তু বাস করে কোথাও এমন চিহ্নই নেই। বিমল বললে, সূর্যের আলোয় চারিদিকে ঝকঝক করছে বটে, কিন্তু সামনের ওই অরণ্যটাকে দেখে মনে হচ্ছে সূর্যকরও ওর ভেতরে প্রবেশ করতে পারে না। আমার মনে হচ্ছে এই দ্বীপের বাসিন্দারা সূর্যকে ভয় করে। ওই অরণ্যের অন্ধকারের ভেতরে গেলে হয়তো আমরা তাদের আবিষ্কার করতে পারবো, কিন্তু সাবধান, বন্দুককে প্রস্তুত রেখে আমাদের ওই বনের ভেতরে গিয়ে ঢুকতে হবে। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে সকলে আবার অগ্রসর হলো ধীরে ধীরে। নিচের দিকে ছোট বড় পাথর, ঝোপঝাপ ও আগাছার জঙ্গল এবং মাথার উপরে লতার ঘন জালে বাঁধা মস্ত মস্ত গাছের শ্যামল পত্রছত্র। বাতাসের হিল্লোলে শোনা যাচ্ছে অশ্রান্ত তরু মর্মরের ভাষা। দেখতে দেখতে দিনের আলো যেন ঝিমিয়ে পড়ল। বনের ভেতরে চারিদিকে নেমে এলো সন্ধ্যের আবছাওয়া। সেই আলো আধারি মাখা অরণ্যের অন্তঃপুর তখন হয়ে উঠল রীতিমতো রহস্যময়। তারা বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে বটে, কিন্তু এ হচ্ছে পার্বত্য প্রদেশের অরণ্য। এখানে বনের এক একটা অংশ হঠাৎ নেমে গিয়েছে নিচের দিকে। সেই রকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে বিমল সচমকে বলে উঠল, চুপ। নিচের দিক থেকে শোনা হচ্ছে কাদের কণ্ঠস্বর। সেগুলো হচ্ছে মানুষের কণ্ঠস্বর, তাতেও সন্দেহ নেই, কিন্তু পৃথিবীর সাধারণ মানুষ সেই রকম স্বরে কথা কয় না। তার চেয়েও বিস্ময়কর হচ্ছে আর একটা ব্যাপার। এই অদ্ভুত দ্বীপের গভীর জঙ্গলে বসে কারা পরস্পরের সঙ্গে কথাবার্তা কইছে
ইংরেজি ভাষায়। সে কথাগুলো শোনা গেল। বাংলা ভাষায় তর্জমা করলে তা দ্বারা হচ্ছে এইরকম। একজন বললে, চার পায়ে চলবো না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই? কয়েকটা কণ্ঠ সসম্মনে বললে, আমরা মানুষ। প্রথম কণ্ঠ আবার বললে, মাছ মাংস খাবো না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই? উত্তরে আবার সমস্বরে শোনা গেল, আমরা মানুষ। আবার প্রথম কণ্ঠ বললে, মানুষদের দেখলে তারা করবে না, এই হচ্ছে আইন, আমরা কি মানুষ নই? আবার শোনা গেল, আমরা মানুষ। তারা ইংরেজি ভাষায় কথা কইছে বটে, কিন্তু তাদের কণ্ঠস্বরে একটা অত্যন্ত অস্বাভাবিকতা এবং উচ্চারণে ছিল অদ্ভুত এক জড়তা। কৌতূহলী বিমল মাটির উপরে শুয়ে পড়ে বুকে হেঁটে পাহাড়ের ধারে গিয়ে নিচের দিকে মুখ বাড়িয়ে সাবধানে দেখতে লাগলো। অন্য সকালেও তার দৃষ্টান্ত অনুসরণ করলে। নিচের দিকে রয়েছে একটা খাদের মতো অপরিসর জায়গা। দুই দিকে জঙ্গলাকীর্ণ পাহাড় নিয়ে সংকীর্ণ একটা উপত্যকার মতো সেই খাদটা খানিক দূর পর্যন্ত এগিয়ে গেছে। এধার থেকে ওধারের পাহাড় পর্যন্ত আচ্ছন্ন করে ওপর দিকে রয়েছে এমন লতাপাতার জাল যে নিচের খাদের ভেতরে সূর্যরশ্মি একটা টুকরো পর্যন্ত প্রবেশ করছে না। ছায়া মায়া ময়লা আলোয় খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা গেল সেখানে দাঁড়িয়ে রয়েছে কয়েকটা মানুষের মূর্তি। খানিকক্ষণ ভালো করে লক্ষ্য করবার পর বোঝা গেল সেগুলো মানুষের মূর্তি হলেও তাদের দেহগুলোকে অমানুষিক বললেও অন্যায় হবে না। প্রত্যেক মূর্তির দেহের ওপর অংশ যেমন বড়, পায়ের দিকে তার তুলনায় তেমনি ছোট। তাদের মধ্যে যে মূর্তিটি সবচেয়ে বৃহৎ তাকে দেখলে বন মানুষ বা গরিলা ছাড়া আর কোনো জীবকেই মনে পড়ে না। অথচ তাকে গরিলা বলাও চলে না, কারণ তার দেহ খুব বেশি রোমশ নয় এবং তার মুখেও মাখানো রয়েছে প্রায় মানুষের মতো ভাব। অন্যান্য মূর্তিগুলো তেমনি অদ্ভুত। প্রত্যেকটাকে দেখলেই কোনো না কোনো জন্তুর কথা স্মরণ হয়। একটা মূর্তিকে দেখতে তো প্রায় প্রকাণ্ড একটা শুয়োরের মতোই। তার নাকের তলায় চিবুক বা ওষ্ঠাধরের কোনো চিহ্ন নেই বললেও চলে। অথচ সে দাঁড়িয়ে আছে মানুষের মতো দুই পায়ে ভর দিয়ে এবং তার দেহের সাধারণ গঠনের মধ্যে শুয়োরের চেয়ে মানুষের সাদৃশ্যই বেশি। তাদের দেহের অন্যান্য বিশেষত্বগুলো আধো অন্ধকারে ভালো করে বোঝা গেল না। একটা বড় গাছের ডালের ওপর থেকে নেমে এসেছিল কাছির মতো মোটা খুব লম্বা দুটো ঝুড়ি। গরিলা মতো দেখতে মানুষটা হঠাৎ সেই দুই হাতে সে দুটো ঝুড়ি ধরে ফেলে অনায়াসে মাটির উপর থেকে খানিকটা উপরে উঠে বারংবার দোল খেতে লাগলো মনের আনন্দে। তারপর সেইভাবেই শূন্যে দোল খেতে খেতে ভাঙা হেরে গলায় বললে, আবার জাহাজ এসেছে, আবার প্রভুরা এসেছে, আবার আমাদের শাস্তি পেতে হবে। নিচে থেকে অন্য মূর্তিগুলো একসাথে বলে উঠল, আবার আমাদের শাস্তি পেতে হবে। কুমার হঠাৎ বিমলের গায়ে একটা ঠেলা মারলে। বিমল সচমকে মুখ ফেরাতেই কুমার ইঙ্গিতের সামনের দিকটা দেখিয়ে দিলে। যা দেখা গেল ভয়াবহ। খাদের ওপাশে পাহাড়ের ওপরে ছিল নানা জাতীয় গাছের তলায় একটানা ঝোপের সার। একটা ঝোপের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে প্রকাণ্ড ও বীভৎস একখানা মুখ। সেটা যে কোন জীবের মুখ কিছুই বুঝবার উপায় নেই। সে ভয়ঙ্কর মুখের গড়ন খানিকটা সিংহের, খানিকটা ভাল্লুকের এবং খানিকটা গন্ডারের মুখের মতো। এই দ্বীপের বাইরে পৃথিবীর দৃষ্টি নিশ্চয়ই কোনোদিন এমন অভাবিত ও অপার্থিব জীবকে দর্শন করবার সুযোগ পায়নি। পণ্ডিতরা বলেন, প্রাগৈতিহাসিক যুগে আদিম পৃথিবীতে আশ্চর্যরূপে বিভৎস জীবরা নাকি বিচরণ করত। মাটি ঘুরে তাদের অনেকের কঙ্কাল আবিষ্কার করা হয়েছে এবং পণ্ডিতরা সেসব কঙ্কাল থেকে তাদের চেহারা খানিকটা অনুমান করতে নিয়েছে। এই দ্বীপে কি তাদেরই কোনো কোনো বংশধর আজও বিদ্যমান আছে? জন্তুটার দেহের অন্য কোনো অংশ দেখা যাচ্ছিল না, কিন্তু তার বিস্ফারিত দুই চোখের ভেতর দিয়ে ঠিকরে বেরিয়ে আসছিল যেন ক্ষুধিত হিংসার আগুন। মানিক বন্দুকটা বাগিয়ে ধরে সেই মুখখানার উপরে গুলি বৃষ্টি করবার উপক্রম করলে। জয়ন্ত টপ করে তার হাত চেপে ধরে অস্পষ্ট স্বরে তিরস্কার করে বললে, ক্ষান্ত হও মানিক, করো কি? বন্দুকের শব্দ শুনে এখানকার সব জীব যদি আমাদের কাছে ছুটে আসে তাহলে আর কি আমরা এখানে আত্মরক্ষা করতে পারবো? হঠাৎ ঝোপের আড়ালে মিলিয়ে গেল সে বেয়ারা মুখখানা। বিমল উঠে দাঁড়িয়ে বললে, জীবটা যে ভয়ানক হিংস্র তাতে আর কোনোই সন্দেহ নেই। মাঝখানে এই খাতটা আছে বলেই এতক্ষণও আমাদের আক্রমণ করতে পারেনি।
এখন বোধহয় অন্য দিক দিয়ে এগিয়ে আসবার জন্য চেষ্টা করবে। এখানে ওরকম আরও কত জীব আছে কে জানে। আপাতত বনের ভেতর থেকে বেরিয়ে পড়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। জয়ন্ত সায় দিয়ে বললে, আমারও সেই মত। এই অন্ধকার জঙ্গলের ভেতরে আমরা অত্যন্ত অসহায়। আমরা কাউকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আড়াল থেকে শত্রুরা নিশ্চয়ই আমাদের উপর নজর রেখেছে। এখানকার প্রত্যেক ঝোপঝাপই বিপজ্জনক। আসুন, আবার আমরা সব বেরিয়ে পড়ি। দ্বীপের অরণ্য থেকে সকলে যখন আবার নিজেদের তাঁবুর ভেতরে ফিরে এলো, তখন সর্বাগ্রে তাদের সম্ভাষণ করলেন সুন্দরবাবু। জিজ্ঞেস করলেন, জঙ্গলের ভেতরে আরও কতগুলো হনুমান বিছে দেখে এলে? মানিক বললে, আরে রেখে দিন আপনার হনুমান বিছে। আমরা যাদের দেখেছি তাদের দেখলেই আপনি বলে অজ্ঞান হয়ে পড়তেন। বিস্ময়ে দুই চোখ পাকিয়ে সুন্দরবাবু বললেন, বলো কি হে, হনুমান বিচের চেয়েও আরো ভয়ানক কিছু থাকতে পারে নাকি? হুম, এই কথা আমি মোটেই বিশ্বাস করি না। আমার কথায় যদি বিশ্বাস না করেন, তবে নিজে একবার জঙ্গলে গিয়ে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসুন না। সুন্দরবাবু তাচ্ছিল্য করে বললেন, যে জঙ্গলে হনুমান বিছে পাওয়া যায় সেখানে কোনো ভদ্রলোকেরই যাওয়া উচিত নয়। আরে বারবার কি হনুমান বিচের কথা বলছেন? আমরা একটা কি জানোয়ার দেখেছি জানেন? তাও তার সমস্ত দেহটা দেখতে পাইনি, দেখেছি কেবল তার মুখখানা। আপনি ছবিতে নৃসিংহ মূর্তি দেখেছেন তো? এই মূর্তি দেখলে নৃসিংহ ভয় পিত্তান না দিয়ে পারবে না। হুম, তুমি বড্ড বাজে কথা বলো মানিক। নৃসিংহই হচ্ছে রূপকথার একটা অসম্ভব আর আজগুবি মূর্তি। তার চেয়ে অপার্থিব কোনো জানোয়ার পৃথিবীতে থাকতে পারে নাকি? সুন্দরবাবু, কল্পনা করুন এমন একখানা মস্ত বড় মুখ, যার খানিকটা দেখতে সিংহের মতো, খানিকটা ভালুকের মতো, আর খানিকটা গন্ডারের মতো। অর্থাৎ তাকে সিংহও বলা যায় না, ভাল্লুকও বলা যায় না, গন্ডারও বলা যায় না। সুন্দরবাবু আতঙ্কে এতটা বিভ্রান্ত হয়ে পড়লেন যে তার মুখের ভেতর থেকে একটি টু শব্দও বেরোল না। মানিক বলে চললে, আমরা আরও কিসব আশ্চর্য মূর্তি দেখেছেন শুনবেন? গরিলা মতো দেখতে মানুষ, শুয়োরের মতো দেখতে মানুষ, ষাঁড়ের মতো দেখতে মানুষ, বাঘের মতো দেখতে মানুষ, শিয়ালের মতো দেখতে। সুন্দরবাবু তাড়াতাড়ি মানিককে বাধা দিয়ে হাত নেড়ে বললেন, থামো বাবু থামো। তুমি কি বাঙালকে হাইকোর্ট দেখাতে চাও? তুমি কি আমাকে ডাহা হাদা গঙ্গারাম পেয়েছো? আরে গেল ওটে, কি ভেবেছোটা কি তুমি আমাকে? বিমল বললে, না সুন্দরবাবু, মানিকবাবু সত্য কথাই বলছেন। তবু সুন্দরবাবু বিশ্বাস করতে চাইলেন না। জয়ন্তকে জিজ্ঞাসা করলেন, দেখো জয়ন্ত, আমি বরাবরই দেখে আসছি তুমি আমাকে কোনোদিনই মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করোনি। মানিক যা বলছে তা কি সত্যি? জয়ন্ত বললে, মানিক একটু অতক্তি করেনি। এরকম সব সৃষ্টি ছাড়া জীবকে আমরা সকলেই সচক্ষে দেখে আসছি। অত্যন্ত দমে গিয়ে সুন্দরবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, জয়ন্ত, এইসব দেখবার পরেও তোমরা এখনই কি এই দ্বীপের উপরে থাকতে চাও? আমি কি আগেই তোমাদের সাবধান করে দিইনি যে এটা হচ্ছে ভুতুরে দ্বীপ? দেশে আমার স্ত্রী পুত্র কন্যা আছে। মাস দুই পরে পেনশন নিয়ে পায়ের ওপর পা দিয়ে বসে হাঁপ ছাড়বো বলে মনে করছি। আর তোমরা কি না আমাকে ধাপ্পা দিয়ে অপঘাতে মারবার জন্য এই ভয়ঙ্কর স্থানে টেনে নিয়ে এলে? তোমাদের মনে কি একটুও দয়াময় নেই ভাই? বলতে বলতে সুন্দরবাবু মুখখানি কাঁদো কাঁদো হয়ে এলো। বিমল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শান্ত কণ্ঠে বললে, ভাববেন না সুন্দরবাবু, আমরা বেঁচে থাকতে আপনার কোনো অনিষ্ট হবে না। সুন্দরবাবু আশ্বস্ত হলেন না। মুখ ভার করে বললেন, আপনি ভারী কথাই তো বললেন, আপনারা বেঁচে থাকলে আমার অনিষ্ট হবে না, কিন্তু এই সাংঘাতিক দ্বীপে এসেও আপনারা যে বেঁচে থাকবেন এমন আশা কেউ করতে পারে কি? নানা বিপদের মুখে গিয়েও যখন আমরা মরিনি, তখন এই ছোট্ট দ্বীপ থেকে নিশ্চয়ই জ্যান্ত দেহ নিয়ে ফিরে যাব, এমন বিশ্বাস আমার আছে। কিন্তু এখন সেসব কথা থাক। আপাতত আমাদের দেহ হয়েছে শ্রান্ত, আর উদরের ক্ষুধাও হয়েছে অশান্ত। এখন আমাদের একমাত্র বন্ধু হচ্ছে রন্ধনশালার রামড়ি। চলুন সুন্দরবাবু, সেই দিকেই ধাবমান হওয়া যাক। বিকেলে চায়ের আসরে আপনাকে এই দ্বীপের রহস্য বুঝিয়ে বলবো। সারাদিন সুন্দরবাবু তাঁবুর বাইরে একবারের জন্য পা বাড়াননি। বিকেলে বিমলদের চায়ের আসর বসলো
বাইরে খোলা জমির উপর। সেখান থেকে বিমল ও জয়ন্ত প্রভৃতি বারংবার ডাকবার পরে তিনি অনিচ্ছা সত্ত্বেও চায়ের আসরে যোগ দিলেন বটে, কিন্তু চা পান করতে করতে আতঙ্কগ্রস্ত চোখে ক্রমাগত দূরের পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে দেখতে লাগলেন। কিন্তু দূরের আলো ছায়া মাখা অরণ্য ও পাহাড়কে দেখাচ্ছিল তখন ছবির মতো সুন্দর। একদিকে ছোট নদীটিও যেন রূপলি আলোকাতার মধ্যেও পড়ে রয়েছে পৃথিবীর শ্যামল শয্যার উপর। চারিদিকে দেখা যাচ্ছে পরম শান্তির মধুর ইঙ্গিত। কোথাও কোনো বিভীষিকার এতটুকু আজ পর্যন্ত নেই। চা পান করতে করতে বিমল বললে, সুন্দরবাবু, অনেক দিন আগে ঘটনাচক্রে বাধ্য হয়ে পেন্ড্রিক নামে এক সাহেব এই দ্বীপে এসে পড়েছিলেন। এখানে এসে তিনি যা দেখেছিলেন সে সমস্তই কাগজে কলমে লিখে রেখে গেছেন। সেই লেখাটি বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক H.G. ওয়েলস দি আইল্যান্ড অফ ডক্টর মোরো নামে একখানি পুস্তকে প্রকাশ করেছেন। আমি বরাবরই ওয়েলস সাহেবের রচনার ভক্ত। তার ওই বইখানা পড়েই আমি সর্বপ্রথমে এই দ্বীপের কথা জানতে পারি। ডাক্তার মোরো ছিলেন একজন বিচক্ষণ জীবতত্ত্ববিদ। কেবল তাই নয়, সার্জারিতেও তার হাত ছিল অসাধারণ। অনেক গবেষণার পর তিনি এই সিদ্ধান্তে এসে উপস্থিত হন যে বিভিন্ন জন্তুর জীবন্ত দেহের ওপরে অস্ত্রোপচার করে তাদের দেহগুলোকে মানুষের দেহের মতন করে তোলা যায়। সুন্দরবাবু বললেন, বেশ বোঝা যাচ্ছে ওই ডক্টর মোরো ছিলেন দস্তুর মতো উদ্বানগ্রস্ত ব্যক্তি। আরে, অপারেশন করে গাধাকে যদি মানুষ করে তোলা যেত তাহলে তো ভাবনাই ছিল না। বিমল বলে চলল, ব্যস্ত হবেন না সুন্দরবাবু, আগে আমার কথা পুরো শুনুন। ডক্টর মোরো কেন যে এরকম অভাবিত সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছিলেন, ওয়েল সাহেবের কিতাবখানা পড়ে দেখলে আপনিও তা উপলব্ধি করতে পারবেন। ডক্টর মোরো সিদ্ধান্ত নিয়ে এখানে আমি আর কোনো কথা বলতে চাই না। তবে তিনি যে সত্যি সত্যিই গরিলা, চিতাবাঘ, নেকড়ে, হায়না, ভাল্লুক, শুয়োর, কুকুর প্রভৃতির দেহের ওপরে অস্ত্রচালনা করে তাদের আকার করে তুলেছিলেন যথাসম্ভব মানুষের মতোই, পেন্ড্রিক সাহেব সচক্ষে তা দেখে লিখে রেখে গেছেন। আর তার কথা যে কাল্পনিক নয়, আমরাও আজ এই দ্বীপে এসে তার যথেষ্ট প্রমাণই পেয়েছি। দ্বীপে আমরা আজ যেসব মনুষ্য রূপধারী জন্তুগুলোকে দেখেছি সেগুলো হয় ডাক্তার মোরোর নিজের কীর্তি, নয় তারা হচ্ছে তারই সৃষ্টি জীবদের বংশধর। তাদের দেহই কেবল মানুষের মতো দেখতে নয়, তারাও কথাও বলে মানুষের ভাষায়, ইংরেজিতে। সুন্দরবাবু বললেন, না, ডাক্তার মোরো পাগল না হলেও শেষটা আমাকেই দেখছি পাগল হতে হবে। আপনি কি বলতে চান বিমলবাবু? অস্ত্রোপচার করে জন্তুকেও শেখানো যায় মানুষের ভাষা? বিমল বললে, না, আমি সে কথা বলতে চাই না। ডাক্তার মোরো নিজেই পেন্ড্রিক সাহেবকে বলেছিলেন এই সব জন্তুকে মানুষের আকার দিয়ে মানুষের ভাষা শিখিয়েছিলেন তিনি নিজেই। কেবল মানুষের ভাষা নয়, তিনি তাদের মানুষের আচার ব্যবহারও শেখাতে বলেননি। ওয়েল সাহেবের কেতাবে এমন ইঙ্গিতও আছে ডক্টর মোরো হিপনোটিজম বা সম্মন বিদ্যাও জানতেন। খুব সম্ভব সেই সম্মন বিদ্যার প্রভাবই ওই মানুষ জন্তুগুলোর উপরে কাজ করেছিল সবচেয়ে বেশি। মানুষ জন্তুগুলো ডক্টর মোরোকে ভয় করত জমের মতো, তাকে তারা প্রভু বলে মনে করত। ডক্টর মোরো তাদের বুঝিয়েছিলেন, তোমরা হচ্ছ মানুষ, তোমরা চতুষ্পদ জন্তুর মতো চলাফেরা করবে না, তোমরা কখনো মৎস্য মাংস ভক্ষণ করো না, মানুষ দেখলে তোমরা তাদের পেছনে তাড়া করে যেও না প্রভৃতি। এই সব নীতিবাক্য তিনি তাদের সর্বক্ষণ মুখস্থ করতে বলতেন। আজ আমরাও তাদের মুখস্থ করা নীতিবাক্য খানিকটা শুনে এসেছি। সুন্দরবাবুর বিস্ময়ে এমন মাত্রা ছাড়িয়ে উঠল যে তিনি মুখ বন্ধন করে নির্বাকভাবে বসে রইলেন মূর্তির মতন। বিমল বললে, কিন্তু ডাক্তার মোরো খোদার ওপরে খোদকারি করতে গিয়েছিলেন, তাই পরে প্রকৃতি নিতে চেয়েছে প্রতিশোধ। ওইসব গরিলা মানুষ, বাঘ মানুষ আর অন্যান্য জন্তু মানুষ দেখতে মানুষের মতো হলেও মানুষের প্রকৃতি তাদের ওপরে সমানভাবে কাজ করতে পারলে না। তাদের ভেতরে ক্রমেই বেশি করে আবার ধীরে ধীরে সজাগ হয়ে উঠতে লাগলো জানোয়ারের প্রকৃতি। তারপর জন্তু মানুষদের যেরকম সন্তান হলো, তাদের দেহ হয়ে উঠলো অনেকটা জন্তুর মতোই দেখতে। শিশু বয়সে তারা বাপ মায়ের কাছে মানুষের ভাষা ও নীতি শিক্ষা করেছিল বটে,
কিন্তু তাদের কাছে প্রকাশ পায় বিশেষ বিশেষ জন্তুর বিশেষ বিশেষ স্বভাব। আজ তাদের আর মাংস খেতে আপত্তি নেই। মানুষ দেখলে হিংস্র জন্তুর মতোই তারা করবে, আর মাঝে মাঝে দুই পায়ে ভর দিয়ে দাঁড়ালেও এখন তারা বিচারণ করবে চতুষ্পদ জন্তুর মতোই। তাদের বংশধররা হয়তো অবিকল জন্তুর দেহ নিয়েই জন্মগ্রহণ করবে, হয়তো মানুষের ভাষায় কথা কইবার শক্তি পর্যন্ত তাদের আর থাকবে না। সুন্দরবাবু বললেন, ধরলুম এই দ্বীপে বাস করে কতগুলো আজব জন্তু মানুষ, কিন্তু আমি যে হনুমান বীজটাকে দেখেছি তার সঙ্গে তো কোনো মানুষের কি কোনো বিশেষ জন্তুর চেহারা কিছুই মেলে না। সেটাই দ্বীপে গেল কেমন করে? তারপর ধরুন, আপনারা যে কিম্বুত কিমাকা সিংহ ভাল্লুক গন্ডারটাকে দেখেছেন, তাকেও তো তুচ্ছ করে উড়িয়ে দিতে পারি না। বিমল বললে, পেন্ড্রিক সাহেবের কাছে ডাক্তার মোড়ও বলেছিলেন, জন্তু মানুষের পর জন্তু মানুষ করতে করতে তার যখন একঘেয়ে লাগতো, তখন তিনি বৈচিত্র্যের জন্য একাধিক জন্তুর চেহারা মিলিয়ে মাঝে মাঝে সৃষ্টি ছাড়া সব জানোয়ার তৈরি করতেন। ওই হনুমান বিচে প্রভৃতি সেসব জানোয়ারের নমুনা। সুন্দরবাবু বললেন, হ্যাঁ, আপনার ওই পেন্ড্রিক সাহেব আর ডাক্তার মোড়ো যার নামে গেলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু উপস্থিত নিজেদের কথা ভেবেও দেখতে হবে তো। ওই নরদেহধারী জন্তুগুলো আর জন্তু দেহধারী উলঙ্গ বিভীষিকাগুলো যদি আমাদের আক্রমণ করে। এর মধ্যে যদি টদির কিছুই নেই, ওরা আমাদের আক্রমণ করবেই। বলেন কি মশাই? হ্যাঁ, খুব সম্ভব ওরা আজ রাতেই আমাদের আক্রমণ করবে। কি করে জানলেন আপনি? ওরা আমাদের দেখেছে। ওদের মধ্যে যারা বেশি হিংস্র তারা নিশ্চয়ই আজ রাতে শান্তভাবে চুপ করে বাসায় বসে থাকবে না। কিন্তু আপনি কেবল রাতের কথাই তুলছেন কেন? আমাদের আক্রমণ করবার ইচ্ছে থাকলে ওরা দিনের বেলাতেও আসতে পারে তো। আপনি কি হিংস্র জন্তুদের স্বভাব জানেন না? দিনের বেলা তাদের হিংস্র মন আধ ঘুমন্ত অবস্থায় থাকে। দিনের আলো নেববার সঙ্গে সঙ্গেই তাদের প্রকৃতির নিষ্ঠুরতা জাগ্রত হয়ে ওঠে ধীরে ধীরে। রাত যত বাড়ে তাদের হিংস্র ভাবও তত বেশি হয়ে ওঠে। সেই সময় তারা বেরিয়ে দলে দলে জীব শিকারে। আমার অনুমান সত্যি কিনা আজ রাতেই পাওয়া যাবে তার প্রমাণ। সুন্দরবাবু ভয়ার্ত স্বরে বললেন, মাফ করবেন মশাই, আমি প্রমাণ টমাণ কিছু পেতে চাই না। এই মুহূর্তে আমি জাহাজে কি উঠতে চাই। বিমল সে কথা কানে না তুলে বললে, এই দ্বীপের সব জীবই যে হিংস্র আর হত্যাকারী আমি সে কথা মনে করি না। আমরা আজ সকন্যে শুনেছি কতগুলো জীব এখনো নিজেদের মানুষ বলে গর্ব করে আর মনুষ্য ধর্ম পালন করবার জন্য নীতিবাক্য মুখস্থ করে থাকে। এও শুনে এসেছি এখানে আমাদের আবির্ভাবে তারা ভয় পেয়েছে বটে, কিন্তু আমাদের মতো আসল মানুষকে তারা মনে করে প্রভুর মতোই। খুব সম্ভব তারা আমাদের আক্রমণকারীদের দলে যোগ দিতে রাজি হবে না। সুন্দরবাবু বললেন, যে জীবগুলো তাদের মতো বৈষ্ণব নয়, আপনি সেই হতভাগাদের কথা ভাবছেন না কেন? হনুমান বিচে আর ওই কি নাম সিংহ লোক গন্ডারের দল যদি আমাদের এখানে হানা দেয়। বিমল এবার হাসতে হাসতে বললে, আমরা যে সঙ্গে এতগুলো সেপাই মেশিন গান আর বন্দুক রিভলভার এনেছি সেসব খালি লোক দেখাবার জন্য? কুমার, আর খানিক পরেই সন্ধে নামবে, তুমি এখন থেকেই সিপাহীদের প্রস্তুত হয়ে থাকতে বলো। সকলেই যেন এক একটা ঝোপঝাপ বেছে নিয়ে ওই বন আর নদীর দিকে রাখে সতর্ক দৃষ্টি। মেশিন গানগুলো বাইরে যথাস্থানে এনে রাখবার ব্যবস্থা করো। আজকে আমরা রাত্রি যাপন করব কবির মতন চন্দ্রকরাজ্জ্বল মুক্ত আকাশের তলায়। তফাৎ খালি এই, কবিরা ব্যবহার করেন মসি আর আমরা হব অসির ভক্ত। বিমল ভুল বলেনি। সত্যি সেদিনকার রাত্রিটা ছিল কবিত্বময়। দূরে স্তব্ধ পাহাড় ও নিথর বনভূমিকে দেখাচ্ছিল পুরো স্বপ্ন জগতের পরিপুরির মতো। কিন্তু এই শান্তি সুষমা সুন্দরবাবুকে অভিভূত করতে পারলে না। তার মতে ঝড়ের আগে প্রকৃতিও এমনি শান্তভাব ধারণ করে। যে কোনো মুহূর্তে এখানে কি কুরুক্ষেত্র কাণ্ড বাঁধবার সম্ভাবনা, তাই ভেবে ভেবেই তিনি হয়ে পড়লেন যার পরনাই কাতর। কিন্তু সেই কাতরতার ভেতরেও তিনি পৈতৃক প্রাণটি রক্ষা করবার সঠিক উপায় খোঁজবার জন্য এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে ভুললেন না। এক জায়গায় দাঁড়িয়ে ছিল পরস্পরের দিকে হেলে পড়ে তিনটি তাল জাতীয় গাছ। তারই তলায় রয়েছে একটি বৃহৎ ঝোপ এবং ঝোপের ভেতর থেকে মাথা চাকার দিয়ে উঠেছে মস্ত একখানা পাথর।
সুন্দরবাবু বুঝলেন ও জায়গাটা তার পক্ষে হবে অনেকটা নিরাপদ। বিমলের দিকে ফিরে তিনি বললেন, বিমলবাবু, ওই 3টে গাছের তলায় বসে আমি যদি পাড়া দিই তাহলে আপনাদের কি কিছু আপত্তি আছে? বিমল জায়গাটার উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে সুন্দরবাবুর মনোভাব বুঝে মুখ টিপে হেসে বললেন, আপত্তি কিছুমাত্র না। মানিক বললে, কিন্তু সুন্দরবাবু একটু হুঁশিয়ার হয়ে এখানে যাবেন। সুন্দরবাবু অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মানিকের কথা শুনে হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, হুঁশিয়ার হয়ে যাব? কিন্তু কেন বলো দেখি? কে বলতে পারে ওই ঝোপের তলায় আপনার হনুমান বীজের মতো কোনো বিদঘুটে জন্তু লুকিয়ে নেই? সুন্দরবাবু মানিকের কথা নিতান্ত অসঙ্গত মনে করতে পারলেন না। অত্যন্ত সংদিগ্ধভাবে ঝোপটার দিকে একবার তাকিয়ে জয়ন্তর দিকে ফিরে এসে বললেন, হ্যাঁ ভাই জয়ন্ত, তুমি একবার আমার সঙ্গে এই ঝোপ পর্যন্ত এগিয়ে যাবে? কেন সুন্দরবাবু? ভাইয়া, হ্যাঁ, একজোড়া চোখের চেয়ে দুজোড়া চোখের দাম বেশি। দুজনে মিলে ঝোপটা একবার পরীক্ষা করে দেখবো ওখানে যাচ্ছে তাই কিছু ঘুপটি মেরে আছে কিনা। জয়ন্ত হাসতে হাসতে সুন্দরবাবুর সঙ্গে অগ্রসর হয়ে সেই ঝোপ পর্যন্ত গেল। না, সেখানে সন্দেহজনক কিছুই আবিষ্কৃত হলো না। সুন্দরবাবু তখন একটা আশ্বস্তির নিঃশ্বাস পেলে 4 হাতে পায়ে গুড়ি মেরে ঝোপের ভেতরে ঢুকে বললেন, কপালে আজ যে কি লেখা আছে কে জানে। রাত্রির মৌনব্রত ভাঙবার চেষ্টা করছিল অশান্ত মহাসাগরের অশান্ত জলকল্লোল। আকাশ সাগরে সাঁতার কেটে চাঁদ এগিয়ে চলেছে অনেকখানি। চারিদিকে পুলক চড়িয়ে দিচ্ছে স্বচ্ছ আলো। এখানে ওখানে ছায়ার সঙ্গে লুকোচুরি খেলা খেলছে জ্যোৎস্না। মাঝে মাঝে ছোট নদীর ক্ষীণ রেখাটি দেখা যাচ্ছে গলানো হীরার মতন। কেটে গেল প্রথম রাত্রি। প্রকৃতির ভেতরে আলোক উৎসব হচ্ছে বটে, কিন্তু জ্যোৎস্নাকেও হার মানিয়ে দিয়ে এমন একটা সুদীর্ঘ আলো আজ যেখানে ঘোরাঘুরি করছে এই ক্ষুদ্র দ্বীপের এধার থেকে ওধার পর্যন্ত। সেটা হচ্ছে জাহাজের শক্তিশালী সার্চ লাইট। অন্ধকারকে নির্বাসিত করবার জন্যই কুমার আজই আলোর ব্যবস্থা করে এসেছে। আচম্বিতে এই চলন্ত আলোক রেখাটি স্তম্ভিত হয়ে গেল। সকলে সচকিত দৃষ্টিতে দেখলে একটা ঢালু পাহাড়ে জমির ওপরে আবির্ভূত হয়েছে অনেকগুলো মূর্তি। দল বেঁধে তারা নিচের দিকে নেমে আসতে লাগলো। চোখে দূরবীন লাগিয়ে বিমল বললে, ওদের মানুষ বলেই মনে হচ্ছে, কিন্তু ওরা হাঁটছে চতুষ্পদ জন্তুর মতো। জয়ন্ত বললে, ওরা আসছে আমাদেরই দিকে। বিমল বললে, তা আসবেই তো। রাত্রি হচ্ছে গভীর, জেগেছে ওদের নকল মানুষ দেহের ভেতরে পশু আত্মা। জয়ন্তবাবু, ডাক্তার মোড়র থিওরির ভেতরে গোড়াতেই ছিল গলদ। অস্ত্রোপচারের সাহায্যে কোনো পশুর বাইরেকার আকার বদলালেই তার ভেতরকার স্বভাব বদলায় না। পশুরা হচ্ছে... সে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলতে বলতে হঠাৎ থেমে গেল। সার্চ লাইটের সীমার মধ্যে এসে দাঁড়ালো আরো একদল মূর্তি। তারা দেখতে কেবল মানুষের মতো না, হাঁটছেও মানুষের মতো দুপায়। দূর থেকে একটা অস্পষ্ট কিন্তু গম্ভীর স্বর বললে, 4 পায়ে চলবো না, এই হচ্ছে আইন। আমরা কি মানুষ নই? অনেকগুলো কণ্ঠ একসঙ্গে বললে, আমরা মানুষ। গম্ভীর কণ্ঠ আবার বললে, মাছ মাংস খাবো না, এই হচ্ছে আইন। আমরা কি মানুষ নই? অনেকগুলো কণ্ঠ আবার একসঙ্গে বললে, আমরা মানুষ। মানুষদের দেখলে তারা করব না, এই হচ্ছে আইন। আমরা কি মানুষ নই? আমরা মানুষ। বিমল বললে, শুনছেন জয়ন্তবাবু, এই দ্বীপে সব নরপশু এখনো ডাক্তার মোড়ো শিক্ষা ভোলেননি। এর একটা কারণ অনুমান করতে পারি। খুব সম্ভব যারা আমাদের আক্রমণ করতে চায় তারা হচ্ছে ডাক্তার মোড়োর দ্বারা সৃষ্টি নরপশুদের বংশধর। তারা ডাক্তার মোড়োকে দেখেও নি, তাই তার সম্মন শক্তি তাদের উপরে প্রভাব বিস্তারও করতে পারেনি। হঠাৎ একদিক থেকে আকাশ ফাটানো চিৎকার জাগলো, ওরে বাবা রে, ভূতে ধরলে রে! সুন্দরবাবু ভূতকে মানতেন অত্যন্ত বেশি রকম। ভূতের নাম শ্রবণ করলেই তার সর্বাঙ্গ হয়ে উঠত রোমাঞ্চিত, বিশেষত রাত্রিবেলায়। তিনি এখন যেখানে অবস্থান করছেন তার মতে সেটা হচ্ছে দস্তুর মতো ভুতুড়ে দ্বীপ। সুতরাং সেই মুহূর্তেই তিনি ফিরে না তাকিয়ে থাকতে পারলেন না।
এবং সঙ্গে সঙ্গে অতিশয় স্তম্ভিত চোখে যা অসম্ভব দৃশ্য দেখলেন তা হচ্ছে এই: রামহরি ঝড়ের বেগে ছুটে আসছে এবং তার পেছনে পেছনে তাড়া করে আসছে মূর্তিমান দুঃস্বপ্নের মতো সেই বিভীষণ জীবটা। সুন্দরবাবু প্রায় মূর্ছিত হয়ে ধরাশায়ী হয়ে কি। দেখা যাচ্ছে হাতির মতো প্রকাণ্ড একখানা আশ্চর্য মুখ। হাতির মতো প্রকাণ্ড বটে, কিন্তু সেটা মোটেই হাতির মুখ নয়। সে যেন খানিক সিংহ, খানিক ভাল্লুক, খানিক গন্ডারের মুখ নিয়ে ভেঙে চুরে, অথচ মিলিয়ে মিশিয়ে করা। তার দুটি ক্ষুদিত চোখে দপদপ করে জ্বলছে দারুণ হিংসার অগ্নি। সুন্দরবাবু প্রাণপণে চিৎকার করে বললেন, হুম হুম হুম। পর মুহূর্তে দেখা গেল বাঘাকে, এবং শোনা গেল তার ক্রুদ্ধ চিৎকার। মস্ত একটা লাফ মেরে বাঘা সেই মুখখানার পেছনে এসে পড়ে অদৃশ্য হয়ে গেল। তারপর সে কি কান ফাটানো, প্রাণ দমানো তর্জন গর্জন, এবং কি ঝটাপটি, লাফালাফি ও হানাহানি! সুন্দরবাবু আর পারলেন না। দুই চোখে সর্ষে ফুল দেখে বাবা রে বলে চেঁচিয়ে উঠেই অজ্ঞান হয়ে ধরাস করে পড়ে গেলেন মাটির উপরে। অন্যান্য সকলেই সেই দৃশ্য দেখেছিল। বিমল তরক করে লাফিয়ে উঠে বললে, কুমার, আমার সঙ্গে এসো। চন্দ্রবাবু, মানিকবাবু, আপনারা এখানেই বসে ওই দিকে দৃষ্টি রাখুন। বিমল ও কুমার বেগে ঘটনাস্থলে হাজির হয়ে দেখলে সেই কিম্ভূত কিমাকার সিংহ ভাল্লুক গন্ডারের মতো দেখতে মস্ত মুখখানার পেছনে কণ্ঠদেশ কামড়ে রয়েছে বাঘা। সেই অদ্ভুত জন্তুটা বাঘার কবল থেকে মুক্ত হওয়ার জন্য বাঘাকে নিয়েই বারংবার মাটির ওপর থেকে লাফ মেরে শূন্যে ওঠে, আবার মাটির ওপরে সে ছটপট করছে এবং গড়াগড়ি দিচ্ছে। কিন্তু বাঘা যেন ছিনে যোগ, দাঁতের কামড় একটু আলগা করতে রাজি নয়। সঙ্গে সঙ্গে গর্জে উঠল বিমল ও কুমারের বন্দুক। সিংহ ভাল্লুক গন্ডারের মুখ আর একবার বাঘাকে নিয়ে শূন্যে লম্প ত্যাগ করে আবার ধরাশায়ী হয়ে দু একবার ছটপট করে স্থির হয়ে গেল। কুমার বন্দুকের অগ্রভাগ দিয়ে সেই জিপটা দেহকে পরীক্ষা করে বললে, আয় রে আমার বাঘা, আয় রে আমার মহাবীর। এইটা একেবারে পাথরের মতো মরে গিয়েছে, সাঙ্গ হয়েছে ওর লীলা খেলা। বিমল বিস্ফারিত নেত্রে বললে, ভাই কুমার, ডাক্তার মোড়ক বিচিত্র খেয়াল একই জন্তু সৃষ্টি করেছে। দেখো, এত বড় হাতির মতো মুখ, কিন্তু এই মুখের তলায় রয়েছে মাত্র হাত দেড়েক লম্বা আর হাতখানিক চড়া একটা থলের মতো দেহ। আর সেই দেহের তলায় রয়েছে কুমিরের পায়ের মতো চারখানা ছোট ছোট পা। এই যেন পর্বতের মুশিক প্রসব। ঠিক সেই সময় ওদিক থেকে জয়ন্ত চিৎকার করে বললে, বিমল বাবু, কুমার বাবু। বিমল ও কুমার আবার দ্রুত বেগে হাজির হয়ে গেল যথাস্থানে। জয়ন্ত বললে, বিমল বাবু, ওদিকে তাকিয়ে দেখুন। চার পায়ে হাঁটা জীবগুলোর সঙ্গে দুই পায়ে হাঁটা জীবগুলোর লড়াই বেঁধে গেছে। বিমল খানিকক্ষণ সেদিকে তাকিয়ে বললে, তাই তো দেখছি। ওদের মধ্যে যারা নিজেদের মানুষ বলে গর্ব করে, নিশ্চিত তারা হিংসুক জীবগুলোকে বাধা দিতে চায়। মানিক বললে, অদ্ভুত কাণ্ড কারখানা। এই অজানা দ্বীপেও আছে আমাদের না জানা বন্ধু। কুমার বললে, বিমল, অন্যান্য জীবরা মারামারি নিয়ে ব্যস্ত বটে, কিন্তু সেই ফাঁকে তিনটে মূর্তি চুপে চুপে আমাদের দিকে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ? বিমল আবার দূরবীনের সাহায্য গ্রহণ করে বললে, কুমার, কুমার, দুটো মূর্তির গায়ের রং চিতাবাঘের মতো। চট্টগ্রামে গিয়ে তুমি এমন মূর্তি দেখেছিলে না? নরপশু তিনটে ঝোপঝাপ ও গাছপালার আড়ালে আত্মগোপনের চেষ্টা করতে করতে অনেকটা এগিয়ে এলো। বিমল এবার বললে, ওদের আর কাছে আসতে দেওয়া নয়। ছোড়ো সবাই বন্দুক। 1, 2, 3। একসঙ্গে অনেকগুলো বন্দুক গর্জন করে উঠল। একটা মূর্তি লাফ মেরে উঠেই মাটির উপরে আছড়ে পড়ে ছটপট করতে লাগলো। আর একটা মূর্তি ধরাশয়ী হয়ে আর একটু নড়ল না। তৃতীয় মূর্তিটা বেগে পলায়ন করলে। বন্দুকের ভীষণ গর্জন শুনেই নরপশুরা মারামারি থামিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপরই কতগুলো কণ্ঠ একসঙ্গে বলে উঠল, আবার আমাদের প্রভুরা এসেছেন, এইবারে আমাদের শাস্তি পেতে হবে। অন্তঃপর সুন্দরবাবু অবস্থাটা দেখা দরকার। সিংহ ভাল্লুক গন্ডারের গর্জন শ্রবণ করে সুন্দরবাবু অচেতন হয়ে পড়েছিলেন। এখন তার মূর্ছা ভেঙে গেল বন্দুকের শব্দে। তিনি বলে উঠলেন, ঘন ঘন বন্দুকের শব্দ হচ্ছে যে, তাহলে তুমুল লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু এখানে যে দুটো ভুতুরে জানোয়ারের নমুনা দেখেছি বাবা, তাদের সঙ্গে লড়াই করে কখনো পেরে ওঠা যায়? যাদের চেহারা দেখলেই পেটের পিলে যায় চমকে, তাদের সঙ্গে লড়বো কেমন করে?
এখান থেকে লম্বা দেওয়ারও কোনো উপায় নেই। মহাসমুদ্রের মাঝখানে পুচকে একটা দ্বীপ, তারই মধ্যে হয়েছি বন্দি। ঝোপের বাইরেও পা বাড়াতে ভরসা হয় না। কে জানে বাবা কোথায় ঘুপটি মেরে বসে আছে বদমেজাজি কিম্বুত কিমাগারের দল। কি যে করি। ওরে বাপরে, এ আবার কি? বিপুল বিস্ময় এবং বিষম আতঙ্কে সুন্দরবাবুর বিস্ফারিত দুটো চোখ গোল হয়ে উঠল চাকতির মতো। থরথর করে কাঁপতে লাগলো পায়ের তলাকার মাটি। তারপরই শোনা গেল যেন অসম্ভব রূপে বিরাট এক মহাদানবের বিশ্ব ফাটানো ভৈরব হুঙ্কারের পর হুঙ্কার। তারপরে দেখা গেল পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে আসছে পুঞ্জীভূত ধ্রুম্র রাশি এবং থেকে থেকে ঠিকরে উঠছে মেঘচুম্বী প্রচণ্ড অগ্নিশিখা। দূর থেকে ভেসে আসতে লাগলো বহু জীবের ভীত কণ্ঠস্বরে একটানা আর্তনাদ। এও দেখা গেল অনেক তফাতে দলে দলে জীব কিংকন্ত বিমূঢ়ের মতন ছোটাছুটি করছে দিকে দিকে, কিন্তু সেগুলো মানুষ কি জানোয়ার কিছু বোঝা যায় না। দুই হাত দিয়ে চেপে বুকের মাঝে কাঁপুনি থামানোর চেষ্টা করে সুন্দরবাবু মনে মনে বললেন, এ আবার কি কাণ্ড বাবা, পৃথিবীর প্রলয়কল এলো নাকি? ঝোপের বাইরে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শুনে সুন্দরবাবুর মুখ ভয়ে সাদা হয়ে গেল। তিনি আবার বুঝি অজ্ঞান হয়ে যান। তারপরে শোনা গেল বিমল চিৎকার করে বলছে, আগ্নেয়গিরি জেগে উঠেছে, পাহাড়ের উপর থেকে নেমে আসছে তপ্ত লাভার স্রোত, দ্বীপের সমস্ত প্রাণী মারা যাবে, নৌকো ভাসাও, নৌকো ভাসাও, জাহাজে চলো। মানিকের গলায় শোনা গেল, জয়ন্ত, জয়ন্ত, সুন্দরবাবু কোথায় গেলেন? সুন্দরবাবু, এই যে আমি, এই যে আমি এখানে। বলতে বলতে সুন্দরবাবু হাঁসফাঁস করতে করতে ঝোপের ভেতরের থেকে বেরিয়ে পড়লেন। মানিক তার হাত ধরে ছুটতে ছুটতে বললে, আর নয়, এই অভিশপ্ত দ্বীপে আর নয়, প্রাণে বাঁচতে চান তো প্রাণপণে দৌড়ে চলুন। জাহাজ ছুটছে, তারা দ্বীপের মাঝখানে এখন অনেকখানি ব্যবধান, কিন্তু দ্বীপের দিকে তাকালে এখন কেবল দেখা যায় বিপুল ধূম্রপুঞ্জের সঙ্গে বিরাট অগ্নিকাণ্ড। আগুনের শিখায় লালচে হয়ে উঠেছে ওখানকার আকাশ পর্যন্ত। বিমল দুঃখিতভাবে বললে, বিদায় ডাক্তার মরুদ্বীপ, মনে এই আক্ষেপ রয়ে গেল তোমার সমস্ত রহস্য জানা গেল না। সুন্দরবাবু খুব রেগে উঠে বললেন, আবার আপনি রহস্যের নাম মুখে আনছেন? রহস্য? যতদিন বাঁচবো আর কখনো কোনো রহস্যের ধার বাড়াবো না। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রশান্তের আগ্নেয়দ্বীপ। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব কমেন্টসে লিখে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।